আচ্ছা, তাই বলছে ইট ইজ নট অনলি দ্য টাইটেল অফ মেকার হুইচ রিকমেন্ডস দ্য পয়েট টু আস বাট অলসো হোয়াট দ্য পয়েট অ্যাকচুয়ালি চাস, মানে তারা তাদেরকে মেকার বলে সম্বোধন করে গ্রিকেরা, তাহলে সেই হিসাবে তারা কিন্তু জায়গা দিয়েছে, কারণ তারা গডের মতো করে তারা নতুন কিছু ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, এবং এমন কিছু ক্রিয়েট করতে পারে যেখানে নেচারও ইনফেরিয়র হয়ে যায়। এই আর তারপর হচ্ছে পোয়েট্রি অ্যান্ড আর্ট অফ ইমিটেশন অফ অর অফ গ্রাফিক রিপ্রেজেন্টেশন, যেটা আমরা অ্যারিস্টটলের পয়েটিক্সে পেয়েছি, তাই না, যে যে কোনো লিটারেরি জানরাই হচ্ছে কি ইমিটেশন। তাই বলছে দেখো অ্যারিস্টটল বলছে না, পোয়েট্রি অ্যাজ অ্যারিস্টটল সেইড ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন। অ্যারিস্টটল ইউজ দ্য ওয়ার্ড, দেখো বলছে মিমেসিস টু ডিফাইন দ্য নেচার অফ পোয়েট্রি। মিমেসিস অর ইমিটেশন মিনস আ রিপ্রেজেন্টেশন। দিস রিপ্রেজেন্টেশন অফার্ড বাই দ্য পোয়েট মে বি ডেসক্রাইব অ্যাজ স্পিকিং পিকচার। দেখো বলছে দ্য পেইন্টার পেইন্টস আ পিকচার হুইচ ক্যানট স্পিক, বাট দ্য পিকচার পেইন্টেড বাই দ্য পোয়েট ইন হিজ পোয়েম ইজ ওয়ান দ্যাট স্পিক্স টু দ্য রিডার্স। অতএব দ্য এইম অফ পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট, যেটা আমরা প্রমথ চৌধুরীর পড়েছি। প্রমথ চৌধুরীর ইয়া পড়েছ, বই পড়া, প্রবন্ধ পড়েছো কখনো? জি স্যার পড়ছি। কি বলা হয়েছে এখানে, যে সাহিত্যের উদ্দেশ্য কাউকে জ্ঞান দেওয়া না, কি স্যার করা, আত্মার আনন্দ আনন্দ এরকম দেওয়া কিছু। নাকি, এবং আনন্দের মাধ্যমে সে শিখে নিতে পারে। তাই বলছে দ্য এইম অফ পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট। তাহলে ডিলাইট এবং টিচ দুটাই। দেয়ার আর থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি। এখন পোয়েট্রির বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে। এরপর হচ্ছে দেখো দ্য সাবজেক্ট অফ পোয়েট্রি, তাহলে পোয়েট্রির সাবজেক্টগুলো কি কি হয়ে থাকে। এখন আমরা যে পোয়েট্রি নিয়ে কথা বলছি তা কি যেগুলো যা তা পোয়েট্রির কথা বলা হচ্ছে, মানে যে কোনো পোয়েট্রির কথা বলা হচ্ছে, বা যে কোনো পোয়েট্রি ভার্সে কোনো কিছু লিখলেই কি পোয়েট্রি হয়ে যাবে? এটা আমরা অবশ্যই না আমরা পাবো স্যার। পরবর্তীতে। আমরা বিশেষ করে বায়োগ্রাফি আর লিটারেরি এতে পাবো। তারপর হচ্ছে তোমার যে লিরিক্যাল ব্যালেটস এর যে অংশটুকু আছে ওখান থেকে আমরা কিছু কিছু অংশ পাবো। যে পোয়েট্রি বলতে ভার্সে লিখলেই শুধু পোয়েট্রি হয় না, বা লিখলেই হবে না পোয়েট্রি। পোয়েট্রির একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা পাবা, যেখানে হ্যাঁ পোয়েট্রির যে একটা পোয়েট্রি যে সিরিয়াসনেস বলে একটা কথা, ওটা না থাকলে যে কোনো ভার্সকে আমরা পোয়েট্রি বলতে পারি না। সব রাইম ভার্স না, এটা হলো বড় কথা। রাইমে থাকলেই আমরা পোয়েট্রি বলবো তাও না। তারপর যে সাবজেক্ট অফ পোয়েট্রি, তাহলে পোয়েট্রির সাবজেক্ট কি, আগের যুগে পোয়েট্রি দিয়ে কি কি উপস্থাপন করা হতো, কি কাজ করানো হতো। তারপর দেখো দ্য চিপ পোয়েটস অ্যাজ রিগার্ডেড অ্যান্টিকুইটি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ অ্যাচিভমেন্ট ওয়ার দোজ হু ইমিটেটেড ইন দেয়ার ওয়ার্ক দ্য ইনফাইনাইট এক্সিলেন্স অফ গড। তার মানে চিপ পয়েটস, বিশেষ করে ওই অ্যানশিয়েন্ট যুগে যাদেরকে বিশেষ করে পয়েট হিসাবে ধরা হতো, প্রধান পয়েট হিসাবে ধরা হতো, বলা হয়েছে তারা ইমিটেট করতে পারত দ্য ইনফাইনাইট এক্সিলেন্সিস অফ গড, গডের যে অসীম যে এক্সিলেন্স। এক্সিলেন্স মানে কি বলতো? এক্সিলেন্স বলতে আমরা কি বুঝি? পারফেক্টনেস কোনো কিছুতে নাকি। হ্যাঁ, যেই যে মহাবিশ্ব সৃষ্টি, সৃষ্টিতত্ত্ব এবং প্রত্যেকটা জিনিস সৃষ্টি, যে তার যে পারফেক্টনেস, এক্সিলেন্সি, তাতে এক্সিলেন্স যেগুলো, সেইগুলো মেনলি পয়েট, তারাই চিপ পয়েট যারা এগুলোকে ইমিটেট করতে পারে, তারা এর মাধ্যমে তুলে ধরতে পারে। যেমন আমরা যদি বাইবেলে যাই, অনেক নবীকেও কিন্তু পয়েটদের মধ্যে ধরা হয়েছে, কারণ তারা যে সকল বাণী দিয়েছে, যে সকল ভবিষ্যৎবাণী করেছে, এবং সেগুলো যাতে লেখা হয়েছে সেগুলো সব ভার্সেই ছিল। তাই বলেছে দেখো দিস পয়েটস ইনক্লুড ডেভিড হু কম্পোজ দ্য সাম, দে ইনক্লুড সলোমন বা সোলাইমান নবী হু কম্পোজ দ্য সং অফ সংস, দ্য এক্লেসিয়াস্টস, দ্য প্রোভার্বস, হ্যাঁ, দে ইনক্লুডেড মজেস, দেবোরা হু কম্পোজ দ্য হিমস, অ্যান্ড দে ইনক্লুড দ্য রাইটার হু রোড দ্য বুকস অফ জব। মানে বিভিন্ন বই আছে, বিভিন্ন বিশেষ করে ওল্ড টেস্টামেন্টে যেগুলো দেখানো হচ্ছে, এখানে যে নবীদের কথা বলা হয়েছে, এই এক একজন নবীও হচ্ছে কি এক একজন পয়েট। মানে তাহলে আমরা বলতে পারছি কি, যে পয়েটরাও ওই পর্যায়ের যেগুলো তারা কি করতে পারে, একটা নতুন কিছু ক্রিয়েট করতে পারে। তার মানে আমরা পয়েটদেরকে কোনো ছোটোখাটো মানুষ হিসাবে ধরতে পারি না। হ্যাঁ, যদিও আমরা পয়েটদের কবিতাকে একটা নির্দিষ্ট এক্সিলেন্সে নিয়ে যাই, তাহলে ওই পর্যায়ের মানুষের মধ্যে পৌঁছে যায়। এছাড়া বলছে দ্য টু লার্নেড ম্যান এমানুয়েল, হ্যাঁ, ট্রামেলিস অথবা ফ্রান্সিসকাস জেনিয়াস বোথ অ্যাগ্রি দ্যাট দ্য অ্যাবভ নেমড পোর্শন অফ দ্য ওল্ড টেস্টামেন্ট আর এসেন্সিয়ালি পয়েটিক্যাল, কারণ এগুলো ভার্সে লেখা। নোবডি হু হোল্ডস গড অ্যান্ড দ্য হলি গস্ট ইন রেভারেন্স উইল স্পিক এগেইনস্ট সাচ স্যাক্রেড অ্যান্ড পয়েটিক্যাল ওয়ার্ডস। অতএব যারা গডকে মানে না, বা হলিগস্ট বা পবিত্র আত্মাতে বিশ্বাস করে না, তারা কখনো এই যে
পয়েটিক্যাল ওয়ার্কের যে গুরুত্ব সেটা তারা আসলে মেনে নিতেও পারে না। আর যারা পয়েটিক্যাল ওয়ার্কের গুরুত্ব মানতে পারে না তারা গডকেও কখনো মানতে পারে না, মানে এরকমভাবে তুলে ধরছে। সুতরাং আদার্স হু স্যাং স্যাক্রেড সাংস ইন অনার অফ সার্টেন ডিভিনিটিস ওয়ার অরফিউস অ্যাম্ফিয়ান সোমার, তারপরে বাস্তব জীবনে চলে আসলো, তাই তো, যেখানে মানুষেরাই ওই রকম ডিভাইন কিছু পাওয়ার সৃষ্টি করতে পেরেছে। এবং আরও অনেক আছে যারা গ্রিক এবং রোমানদের ভিতরে। দ্য পোয়েমস রিটেন বাই দিস মেন শুড বি সাং বাই পিপল হোয়েন দে আর ইন মেরি মুড। দেখো আমরা জানি যে কিং ডেভিড, হ্যাঁ, বা নবী, তিনি কি করতে পারতেন? গান করতে পারতেন না? এবং সুন্দর তিনি ওই যে বীণা বাজাতে পারতেন, যেটা আমরা বলি হচ্ছে লায়ার, হ্যাঁ, যে সুর শুনে মানে বনের পশু পাখিরা পর্যন্ত কি হয়ে যেত? মোহিত হয়ে যেত। বুঝতে পারছো? এমনটা কি জানা আছে? জি স্যার। তাই বলছে এরকম, while those who are suffering the pangs caused by their sins should sing those poems in order to derive some comfort from them। তার মানে বিবলিক্যাল যে, মানে এগুলোকে পয়েম বলা হচ্ছে, মানে পয়েম আকারে লেখা হয়েছে, তাই কই বলতেছেন যে যারা, হ্যাঁ, পাপের, হ্যাঁ, প্যাং বা ব্যথায় বেদনায় জর্জরিত, তারা যদি এই পয়েমগুলোকে নিজেরা রিসাইট করে এবং সেগুলো যদি বোঝে, তাহলে অটোমেটিক তাদের এই যে পাপের ব্যথা বেদনা এমনিতেই চলে যাবে। তারপরে দেখো কোন পর্যায় পর্যন্ত তিনি নিয়ে গেছেন। দেখো সাবজেক্ট অফ পোয়েট্রির আমরা কয়েকটা ভাগ দেখছি। প্রথমে আমরা সাবজেক্ট অফ পোয়েট্রির এখানে পেলাম কি? দ্য ডিভাইন এক্সিলেন্সিস। তারপরে সাবজেক্ট অফ পোয়েট্রির মধ্যে আমরা পাচ্ছি কি? মোরালস, ফিজিক্স অ্যান্ড হিস্ট্রি। তাই বলতে যে শুধুমাত্র বিবলিক্যাল ব্যাপারগুলোর মধ্যেই রিলেটেড তা না, এমনকি নীতিশাস্ত্র, ফিজিক্স, তাই তো, বা হিস্ট্রি, এমনকি ম্যাথমেটিক্সের মধ্যেও পোয়েট্রির অবস্থান রয়েছে। মানে তারা পোয়েট্রিকে ব্যবহার করেছে তাদের নলেজগুলোকে উপস্থাপন করার জন্য। তারপরে দেখো দ্য সেকেন্ড কাইন্ড অফ পোয়েটস ইনক্লুডেড দোজ হু ডিল উইথ ফিলোসফিক্যাল ম্যাটার্স। পোয়েটস লাইক, দেখো, টার্টিউস, ফসিলিডস অ্যান্ড কেটো হ্যাভ ডেল্ট উইথ মোরালস। তাহলে এরা মোরাল নিয়ে কথা বলেছে, কিন্তু তারাও পয়েট। কারণ কি? কারণ তারা মোরালিটিকে বা মোরাল যে লেসনগুলোকে তারা পোয়েটিক ওয়েতে তুলে ধরেছে। এছাড়াও পোয়েটস লাইক, দেখো, লুক্রেশিয়াস অ্যান্ড ভার্জিল in his Georgics have dealt with matters which are natural, যেটা ফিজিক্স। poets like Menelaus, হ্যাঁ, Pontanus have dealt with matters which are astronomical। দেখো সব ধরনের রাইটিং কিন্তু পোয়েটদের মধ্যে আছে না। বলছেন poets like Lucan have dealt with historical matters। if there are people who do not like poetry of this second kind, the fault is not of the knowledge which such poetry contains। তাই বলছে এই জাতীয় পোয়েটদেরকে যারা ভালোবাসে না বা এই জাতীয় পোয়েট্রি যদি কেউ পছন্দ না করে, তাহলে এটা ওই পোয়েট্রির ফল্ট না। ফল্ট হচ্ছে কাদের? বাট দোজ অফ দ্য জাজমেন্ট অফ দ্য পিপল দেমসেলফ। বরং ওই পিপলদের জাজমেন্টের সমস্যা, যে তাদের নলেজের সমস্যা, যে তারা আসলে এটাকে যে পোয়েট্রি হিসাবে গুরুত্ব দিতে হয় এটা তারা বোঝেই না। অতএব এটা পোয়েট্রির সমস্যা না, সমস্যা তো ওই লোকজনের সমস্যা। নট টু লাইক পোয়েট্রি অফ দিস কাইন্ড শোজ দ্য ল্যাক অফ গুড টেস্ট। অতএব যারা এগুলোকে পছন্দ করে না তাদের টেস্টের সমস্যা আছে। মানে টেস্ট বলতে ওই খাবারের টেস্ট না, মানে রুচিবোধ না, যে তারা এগুলোকে পছন্দ করে না, বোঝে না। এরপর কি তাহলে কি গেল? এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। তাহলে এখানে যেহেতু পোয়েট্রিকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো দেখি। এখানে বললো পোয়েট্রিকে আমরা কয় ভাগে পেয়েছি? এই জায়গায় তিন ভাগে। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পোয়েট্রি। একটা হচ্ছে ডিভাইন কোয়ালিটি আছে, আরেক দিকে আছে কি যে আমাদের বিভিন্ন যে শাস্ত্রগুলো আছে, নীতিশাস্ত্র, ফিজিক্স, তাই হিস্ট্রি, ফিলোসফি, তারপরে অ্যাস্ট্রোনমি, সব কিছু এর ভিতরে পড়ে। এর মধ্যে সাবজেক্ট অফ পোয়েট্রি দ্য কোয়ালিটিস অফ এক্সিবিটেড ইন ইমাজিনারি পারসনস। এরপরে রয়েছে, দেখো, হাউএভার পোয়েট্রি দ্য সেকেন্ড সাফার্স ফ্রম ডিসঅ্যাডভান্টেজ, যার ভিতরে ইমাজিনেশন নেই। কিন্তু এখানে আবার যেটা হচ্ছে সেটা পুরো ইমাজিনেশন নতুন করে সৃষ্টি করা, এটা হচ্ছে নতুন ক্রিয়েশন। দিস পোয়েট্রি রিমেন্স কনফাইন্ড টু দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড টু দ্য সাবজেক্টস হুইচ ইট ডিলস। মানে এই যে সেকেন্ড কাইন্ডের যেগুলো পেলাম, এরা ইমাজিনেশনকে গুরুত্ব দেয় না, এরা যা দেখে যা ভাবে সেটাকেই সেভাবেই তুলে ধরে। হিস্ট্রিতে যা কিছু দেয়, হিস্ট্রি মানে কি? এখানে কল্পনার কোনো জায়গা আছে? নতুন করে সৃষ্টি করার কোনো জায়গা আছে? নাকি যা দেখা হয়েছে সেটাই লিখবো হিস্ট্রিতে? বলো। যা দেখা। ফিজিক্স একই ঘটনা, মোরালস একই ঘটনা, অ্যাস্ট্রোনমিতে একই ঘটনা, এখানে ইমাজিনেশনের কোনো ছোঁয়া নেই। অতএব এই যে ইমাজিনেশনের যে ছোঁয়াটা নেই, এটাকেই বলা হচ্ছে এই সেকেন্ড কাইন্ড অফ পোয়েট্রির একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে না, তারা একটা ফ্যাকচুয়াল বা অ্যাকচুয়াল ফ্যাক্টের ভিতরে কি থাকে? সীমাবদ্ধ থাকে।
হ্যাঁ, ইট ইজ দ্য থার্ড কাইন্ড অফ পয়েটস হু আর পয়েটস ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য ওয়ার্ড। তাহলে যে 3 কাইন্ড পয়েট বলার পর তিনি মেনলি থার্ড কাইন্ড অফ পয়েটকেই সত্যিকার পয়েট বললেন, কারণ তারা না ধর্ম ব্যাপারটার সাথে রিলেটেড, না শুধু বাস্তবিক কোনো কিছুর সাথে রিলেটেড, বরং তারা নতুন কিছু সৃষ্টি করে যেটা আর কোথাও নেই। The difference between these poets and poet of the second kind described above is the same as the difference between painters who paint such excellent pictures as that of the distraught Lucretia and the meaner kind of painters who paint only such faces as they actually see before them. তার মানে বলা হচ্ছে কি যে এখানে দুই ধরনের পেইন্টার, যারা শুধু কোনো ফেস দেখে অঙ্কন করে মানে পেইন্ট করে, আর কেউ হচ্ছে নিজের ভিতর থেকে কিছু নতুন পিকচার ক্রিয়েট করে। এই দুজনের মধ্যে যেমন পার্থক্য, তেমনি এই সেকেন্ড কাইন্ড এবং থার্ড কাইন্ড অফ পয়েটদের মধ্যে এই জায়গায় পার্থক্যটা কোন জায়গায়, যে থার্ড কাইন্ড অফ পয়েটরা কি করতে পারে, তাদের ইমাজিনারি পাওয়ারটাকে কাজে লাগিয়ে দে ক্যান ক্রিয়েট সামথিং নিউ, তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে, যারা দ্বিতীয় কাইন্ডটা পারে না। হ্যাঁ, এটা বলা হলো। তাই বলছে দেখো, দ্য সুপিরিয়র কাইন্ড অফ পেইন্টার ডাজ নট অবে এনি ল অর রুল এক্সেপ্ট দ্য প্রম্পটিংস অফ হিজ ওন ইন্টেলেক্ট অর ইমাজিনেশন। তারপর সেকেন্ড কাইন্ডটা কি করে, বলছে দ্য সুপিরিয়র কাইন্ড অফ পেইন্টার ডাজ নট অবে এনি ল, তারা কোনো ল মানে না, বরং তারা তাদের ইন্টালেক্ট বা ইমাজিনেশনে যা বলে তারাই সেটা করে, তাছাড়া আর কিছু মানে না। দ্য পেইন্টার হু রিপ্রেজেন্টস ইন হিজ পেইন্টিং দ্য মিজারি অ্যান্ড গ্রিফ অফ দ্য র্যাভিস লুক্রেশিয়া পেইন্টস নট লুক্রেশিয়া হুম হি হ্যাড নেভার সিন বাট দ্য আউটওয়ার্ড বিউটি অফ দিস কাইন্ড অফ ভার্চু হুইচ লুক্রেশিয়া পজেস। মানে এখানে একটা রেফারেন্স এসেছে, মিলে দেখানো হচ্ছে যে তারা কল্পনার মাধ্যমে যে লুক্রেশিয়াকে প্রকাশ করছে সেটা তার শুধুমাত্র আউটওয়ার্ড বিউটি না, বলছে এমন কিছু তারা প্রকাশ করে যেটা হয়তো তাকে শুধু দেখেও নি, এরকম কিছুকে তারা হয়তো তুলে ধরছে। যেমন আমরা বলছি কি যে ইউলিসিস বা ওডিসি বা ইলিয়াড যে কাহিনী, হ্যাঁ, সে কাহিনীগুলো কি, তারপর হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের ড্রামা পড়ছি, তাই না, এই যে যেটা আমরা যদি বলি দ্য রাইডার্স টু দ্য সি, মানে সেকেন্ড ইয়ারের যে ড্রামাটা পড়েছিলাম আমরা, বা এই যে আমরা পড়লাম যে ডক্টর ফাস্টাস, বা হচ্ছে আমরা পড়তেছি হচ্ছে এরা পড়বো হচ্ছে ম্যাকবেথ মনে করো, বা হচ্ছে আমরা যেটা পড়লাম হচ্ছে ভলপনি, এগুলো কি বাস্তবে আছে? এগুলো কি বাস্তব ক্যারেক্টার? হ্যাঁ, এগুলো কিন্তু নিজের ইমাজিনেশনে তৈরি করা, এবং এমনভাবে তৈরি হচ্ছে এগুলো কি মনে হচ্ছে আসলে নেই পৃথিবীতে। যেমন আমরা যদি বলি দেবদাস পার্বতী, আমরা অনেক বাংলা সাহিত্যের নাম শুনেছি, তাই না, শরৎচন্দ্রের। তাহলে দেবদাস এবং পার্বতী মনে হয় না এরা বাস্তব কোনো চরিত্র যেন ছিল কখনো? বলো। জি স্যার, ওই ফিলটা আসলে দেয়। হ্যাঁ, মনে হচ্ছে যেন বাস্তব কোনো চরিত্র বা পৃথিবীতে যেন ছিল, কিন্তু এগুলো আসলে একদম কল্পনায় তৈরি কিছু মানুষ যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল, কিন্তু তাদের ভিতরে যে হিউম্যান লাইফ বা মানবিক যে গুণাবলী দেওয়া হয়েছে সেগুলো বাস্তবতার সাথে মিলে যায়, তাই না। তাই সেই আমরা যদি বলি যে এই যে ডক্টর ফাস্টাস, তাকে যে আমরা দেখছি, এরকম প্রচুর মানুষ আমাদের ভিতরে আছে, আছে না, বলো। ডক্টর ফাস্টাসের ক্যারেক্টার আমরা পাইলাম না অনেকগুলো এর ভিতরেই বাংলাদেশে, শেষ হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, শেষ সময় পর্যন্ত তারা তাদের হাল ছাড়লো না সম্পদ গোছানোর জন্য। হ্যাঁ, মতিউর নামে একজন পেয়েছিলাম, তাই না। তারপর হচ্ছে এদিকে ওই যে পিএসসির ড্রাইভার, সে তো মোটামুটি আল্লাহ, আবেদ আলী, হ্যাঁ আবেদ আলী, হ্যাঁ, সে তো মোটামুটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে এক একটা ডক্টর ফাস্টাস, তারা যুক্তির বাইরে চলে গেছে। হ্যাঁ, ওকে, তো এইগুলো এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে পয়েটরা, যারা এই থার্ড কাইন্ড অফ পয়েট, তারা নতুন কিছু সৃষ্টি করে, তারা নতুন কিছু পেইন্ট করে, যেটা আসলে শুধু বাহ্যিক চেহারাকে না, তারা এমন কিছু তুলে ধরে যেটা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, এরকম করে তারা নতুন কিছু ক্রিয়েট করতে পারে। তাই বলছে, দেখো এখানে কি বলছে আরো, বলছে ইট ইজ দিস পয়েটস অফ দ্য থার্ড কাইন্ড হু মোস্ট প্রপারলি ইমিটেট, মানে এমনভাবে ইমিটেট করে, হুজ এইম ইন দেয়ার ইমিটেশন ইজ টু টিচ অ্যান্ড টু ডিলাইট, হু বড়ো নাথিং ফ্রম হোয়াট ইজ হ্যাপেনিং, তারা কি ঘটতেছে সেখান থেকেও কোনো কিছু নেয় না, হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ঘটে গেছে সেখান থেকেও কিছু নিবে না, হোয়াট উইল হ্যাপেন সেখান থেকেও কিছু নিবে না, বাট হু ডিল উইথ অনলি হোয়াট মে হ্যাপেন আর হোয়াট শুড হ্যাপেন, যেটা আমরা অ্যারিস্টটলে পড়েছিলাম না, যে তাদের কাজ হলো কি, যে ওই যে বললাম হিস্ট্রিক্যাল ট্রুথ আর পয়েটিক ট্রুথের মধ্যে পার্থক্য কি, তাই না। আমরা হিস্ট্রিক্যাল ট্রুথ মানে কি, যার বাস্তবতা আছে, যেটা ঘটেছে বাস্তবে বা যেটা ঘটতেছে, আর পয়েটিক ট্রুথ মানে কি, যেটা কি ঘটেছে বা কি ঘটবে সেটা নিয়ে কথা না, কিন্তু কি ঘটতে পারতো এই জায়গায় যদি এরকমটা না হতো, বা কি ঘটা উচিত ছিল সেটাকে তারা রেফার করে। অর্থাৎ পয়েট অফ দিস কাইন্ড এনজয় দ্য ফুলেস্ট ফ্রিডম ইন চুজিং দেয়ার সাবজেক্টস, দ্য অনলি রেস্টেন্ট অন দেম বিগিন
বিং দ্যাট মে বি ইম্পোজড আপন বাই দেয়ার ওন গুড টেস্ট। তাই বলছে তাদের এমনিতেই তারা যথেষ্ট ফ্রিডম বোধ করে, একমাত্র বাধা হলো তাদের টেস্ট। যে যে টেস্ট নিয়ে লেখে সেই টেস্টের ভিতরে সীমাবদ্ধ থাকে, এছাড়া তাদের যেন রুখে দেওয়ার বা তাদেরকে দমন করার বা তাদেরকে আবদ্ধ রাখার মতো কোনো নিয়ম পৃথিবীতে তৈরি হয়নি। পয়েন্টস অফ দিস কাইন্ড এনজয় দ্য ফুলেস্ট, তাই বলছে কি ফুলেস্ট ফ্রিডম। হ্যাঁ, ইফ পয়েন্টস অফ দ্য ফার্স্ট কাইন্ড মে রাইটলি বি ডেসক্রাইব অ্যাট দ্য টাইটেল অফ ভেটস, তাহলে যারা ফার্স্ট কাইন্ড পোয়েট্রি, যারা এই যে তোমার পয়েট বলা হলো মজেস, হ্যাঁ, সোলাইমান, ডেভিড, এদেরকে যদি বলা হচ্ছে ভেটস, দিজ রাইটার্স অফ দ্য থার্ড কাইন্ড মে রাইটলি বি ডিসক্রাইব বাই দ্য টাইটেল অফ পোয়েটস বিকজ দে কম্পোজ poems in order to imitate and because they imitate both to delight and to teach. The poems written by these poets provide such delight that the readers feel a strong desire to acquire the quality of goodness. এবং তাহলে পয়েটরা যেভাবে পয়েমগুলো লেখে, পড়তে পড়তে অটোমেটিক একজন রিডারের মধ্যে ওই কোয়ালিটিগুলো, মানে যে বিশেষ করে যেগুলো গুডনেস, যেগুলো জাজমেন্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, সেগুলো অর্জন করার চেষ্টা করে। এই যে ডন জুয়ান যে আমরা পড়লাম, তাহলে শেলির কি ওই যে নেগেটিভ সাইডটা কি প্রচার করার উদ্দেশ্য ছিল, নাকি এখানে কোনো মোরালিটি প্রচার করার উদ্দেশ্য ছিল? বলো, আমরা কোনটাকে গুরুত্ব দিব? স্যার মোরালিটি। নাকি এখানে যে ডুয়ান, তাই তো জন ডুয়ান, হ্যাঁ, তার যে বিষয়টা আমরা পেলাম ডন জুয়ানের, তার সাথে যেটা রিলেশনশিপ, তাই না? তাহলে এটা কি আমাদেরকে শেখানো হলো যে আমরা এরকম করে রিলেশনশিপ করবো? বলো। না স্যার। তাহলে তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কি ডিলাইট অ্যান্ড টিচ, দুটাই। তার এর মাধ্যমে কি যাচ্ছে যে এক ধরনের গুডনেস যাতে তুমি অর্জন করো। এই যে সমাজে যে বিশৃঙ্খলা তৈরি, সেখানে অনেক কিছু তিনি প্রচার করেছেন। প্রচারটা হলো কি, একটা হচ্ছে প্রিটেনশন, ভান করতেছে, তাই তো? তাহলে ডন জুয়ানের যে মা, সে কি ভান করেনি তার ছেলেকে নিয়ে? সে বাস্তবতা বুঝেনি কি যে কি ঘটতে যাচ্ছে? বলো, ঘটেছে কিন্তু। তাহলে কি হচ্ছে, সে কিন্তু তার ছেলেকে এখান থেকে বাধা দেয়নি, এটা এক ধরনের ভান। আবার ওদিকে, হ্যাঁ, যে অল্প বয়সের, তাই তো, এক মেয়ের সাথে একটা অধিক বয়সের ছেলের যে বিয়ে দেওয়া, বয়স্ক পুরুষের সাথে বিয়ে দেওয়া, এটা নিশ্চয়ই সামাজিক অনাচার, অবিচার। কারণ আমরা যাই বলি না কেন, ফিজিক্যাল যে চাহিদা যেটা বলা হচ্ছে, এটা আমাদের মৌলিক চাহিদার একটা অংশের ভিতরে পড়ে। এইটা অবশ্যই একটু এখন বর্তমানে এটাকে অনেক অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আসলে আর কিছু বলার নেই। মানে মানুষ, আমরা একটা সুবিধা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই সুবিধাটা যথাযথ ব্যবহার মানুষ কিন্তু করে না, ঠিক আছে? তো সেটার অযথা ব্যবহারই করে। এখন কি, এই যে ডন জুয়ানের যে আমরা চরিত্রগুলো পাচ্ছি, যে শিক্ষাটা পাচ্ছি, বর্তমান মানুষ কি সেই শিক্ষাটা গ্রহণ করেছে বলতো? নাকি অসম বয়সে বিয়ে হচ্ছে এখন অহরহ, এবং খুবই মজা করে হচ্ছে, না খুব আনন্দ করে হচ্ছে, এবং মানুষ মেনেও নিচ্ছে, হচ্ছে না? দেখা যাচ্ছে দাদুর বয়সের মেয়ের সাথে নাতনির বয়সের, মানে দাদুর বয়সের এক পুরুষের সাথে নাতনির বয়সের একটা মেয়ে বিয়ে করবে। সোশ্যাল মিডিয়ায় এরকম কাপড় তো খুব ভাইরাল। এখন হচ্ছে না খুব বেশি? এখন তো আরো বেশি হচ্ছে, হ্যাঁ। এবং এটা কি আসলেই যারা এগুলো করতেছে, তারা আসলে কি কারণে করতেছে, উদ্দেশ্যটা কি বলো তো? এটা নিয়ে যদি একটা পয়েম তুমি লেখো, একটা টিচিং এর যদি ব্যাপার দাও, তুমি এটাকে কোনটাকে টাচ করবা? যে এই যে মেয়েরা এই যে পুরুষগুলোকে বিয়ে করতেছে, এদের প্রধান কারণটা কি, উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি বলো? এটা কি কোনো অর্থনৈতিক? হ্যাঁ, কোনো অসহায় বৃদ্ধকে কি এরা বিয়ে করছে যে আমি তাদের ভালো রাখার জন্য বিয়ে করব? না স্যার, এরকম না কিছু স্যার, না। তাহলে যদি হতো তাহলে বুঝতাম যে না, একজন বয়স্কের সাথে একজন মানে সত্যিকারে ভালোবেসে একজন বয়স্ক মানুষকে বিয়ে করা হয়েছে, এক্ষেত্রে আমি তাহলে বুঝতে পারতাম। কিন্তু এখানে যেগুলো ঘটেছে, সেগুলো আমরা একটা গল্প পড়েছিলাম, সেটা ফার্স্ট ইয়ারে ছিল, এখন তোমাদের নেই। হ্যাঁ, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোফার, এই গল্পটা যদি থাকে অনলাইনে, তোমরা একটু পড়ে নিও, তাহলে এটার চিত্রটা তোমরা এখন দেখতে পাবা। দ্য অ্যান্ট এসবের গল্প না, হ্যাঁ, এই যে উইলিয়াম সমারসেট মমের গল্প, দুই ভাইয়ের গল্প, বুঝতে পারছো? এটা কি সেটা আমি একটু দেখি। স্যার ইসপেরটা তো যে
একজন পরিশ্রমী আর একজন অলস। না, হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা, কিন্তু ওইটাই ওই নাম দিয়েই এখানে একটা গল্প, এই যে এটা তোমরা যদি পারো, এই গল্পটা একটু পড়ো, তাহলে বর্তমান চিত্রটা তোমরা দেখতে পাবা। দেখো এখানে দুই ভাই, ঠিক আছে তো, ছোট ভাই আর বড় ভাই। বড় ভাইটা হচ্ছে খুব পরিশ্রমী, সে নীতিতে বিশ্বাসী এবং সে সবসময় পরিশ্রম করে তার সংসারটাকে চালায়। আর বড় ভাইটা হচ্ছে, ছোট ভাইটা হচ্ছে উশৃঙ্খল, বুঝতে পারছো, সে ওসব নিয়ম টিয়ম মানে না। সে সবসময় বড় ভাইকে বলে এত পরিশ্রম করে লাভ কি ভাই, একটু বুদ্ধিমান হও, একটু চালাক হও, ঠিক আছে তো। ভাই বলে এরকম কোনো দরকার নেই, কিন্তু ভাই বলে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, ভবিষ্যতের জন্য গোছাতে হবে, তা না হলে তোমার এই জীবনে ভালো থাকবে না, ইত্যাদি ইত্যাদি। মানে ভাইকে বোঝায়, বড় ছোট ভাইকে বোঝায়। দেখো বড় ভাই হচ্ছে জর্জ, হ্যাঁ, আর ছোট ভাই হচ্ছে টম। কিন্তু টম তো মোটামুটি ওইরকম, যে না ওসবে আমার দরকার নেই। ভাইয়ের টাকা পয়সায় চলতে চলতে সে করলো কি, এক বৃদ্ধের সাথে বিয়ে করে নিল শেষ বয়সে, বুঝতে পারছো, যে বৃদ্ধ হয়তো আর কয়েকদিন পর মারা যাবে, বুঝতে পারছো। দিয়ে বৃদ্ধের সাথে বিয়ে করলো। বৃদ্ধা যখন মারা গেল, মানে বৃদ্ধ আর কি, বৃদ্ধা যখন মারা গেল, ওই সম্পত্তি তার হয়ে গেল, ঠিক আছে। সম্পত্তি যখন তার হয়ে গেল, তখন সে এসে ভাইকে বলতেছে, হুম, যে তুমি তো সারা জীবন এই খাটুনি করে গেলা শুধু, হ্যাঁ, কিন্তু আমি দেখছো, আমি কিন্তু কোপ মেরে দিয়েছি সুযোগে। তা সবসময় যে পরিশ্রম দিয়ে উন্নতি হয় তা কিন্তু নয়, ঠিক আছে। এই দেখো বলছে কি, অ্যান্ড নাও শি ডাইড অ্যান্ড লেফট হিম এভরিথিং শি হ্যাড, £500,000 আ ইয়েট, আ হাউস ইন লন্ডন অ্যান্ড আ হাউস ইন দ্য কান্ট্রি। আর কি লাগে বলো। তখন কি করছে জর্জ রামসে, বিট হিজ ক্লিনসড ফিস্ট অন দ্য টেবল। সে তখন দুঃখে কষ্টে আহাজারি করতেছে, হ্যাঁ, আহাজারি করছে। যদিও এ কষ্ট কিন্তু তার নৈতিক ইয়ার কষ্ট, যে বলছে ইট ইজ নট ফেয়ার, আই টেল ইউ ইট ইজ নট ফেয়ার, ড্যাম ইট, ইট ইজ নট ফেয়ার। বলছে টম তুমি যেটা করেছো এটা ভালো না, এটা তুমি ভালো না, এটা তুমি ওই বৃদ্ধকে যে বৃদ্ধাকে যে বিয়ে করেছিলা, এটা তুমি সম্পদের জন্য বিয়ে, কিন্তু এটা তোমার নীতির বিরুদ্ধ হলো, এটা তোমার ভালো না। এবার টম বলতেছে, আই কুড নট হেল্প ইট, আমি তো এটা না করে পারি নাই। আই বাস্ট ইনটু আ শাউট অফ লাফটার অ্যাজ আই লুকড অ্যাট জর্জ রথফুল ফেস। রাগ, হ্যাঁ, জর্জের চোখে মুখে রাগ দেখে মোটামুটি আমি খুব হাসতে শুরু করলাম, হ্যাঁ। আই রোল্ড ইন মাই চেয়ার, আমি তো মজা পেয়ে গেলাম। আই নেভার ফেল অন দ্য ফ্লোর, জর্জ নেভার ফরগেভ মি, বাট টম অফেন আস্কড মি টু এক্সিলেন্ট ডিনার্স ইন হিজ চার্মিং হাউস ইন মেফেয়ার। মানে রাইটার এখানে নিজেই একটা ক্যারেক্টার হিসাবে গেছে, হ্যাঁ, ক্যারেক্টার হিসাবে দেখানো হচ্ছে। যেমন আমরা ইয়েটা পড়লাম, যে লাঞ্ছন যে স্টোরিটা পড়েছি, এই লাঞ্ছনটা কার লেখা মনে আছে? লাঞ্ছন উইলিয়াম মামাই হ্যাঁ, এনারই কিন্তু লেখা। এবং ইনি কিন্তু এই জাতীয় গল্পগুলো লিখেছেন, একদম বাস্তবধর্মী গল্পগুলো লিখেছেন, যে আমাদের সমাজে এরকম কিছু চতুর মানুষ আছে যারা পরিশ্রম করতে রাজি না, তারা বুদ্ধি দিয়ে কাজ করে। এই বুদ্ধি বলতে আমরা ক্লেভারনেস বোঝাচ্ছি না, বলছি কি কানিং, হ্যাঁ, কানিংনেস, যার ভিতরে কোনো মোরালিটি থাকে না। তো এখানে ঠিক সেই বিষয়টা দেখানো হয়েছে, হ্যাঁ। তো এগুলো কথা আগে বলে গেছে সব, যেগুলো ঘটতেছে, যেগুলো ঘটবে, এটা পয়েটরা সৃষ্টি করেছে, পয়েটরা বলতেছে যে এই ঘটনাগুলো। তাহলে এর ভিতর দিয়ে যে গুডনেসটা, আবার যে আমরা লাঞ্ছন গল্পটা পেলাম, এই লাঞ্ছন গল্পটার মাধ্যমে তার প্রচার করার উদ্দেশ্য কি ছিল বলো তো? এই লাঞ্ছন গল্পের থিমটা কি ছিল, কেউ বলতে পারবা? কি প্রচার করা হয়েছে ওখানে মেইনলি? বলা যাবে গল্পটা আসলে তিনি কেন লিখছেন, এবং শেষ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, এই গল্পের প্রধান লেখা রিভেঞ্জ অফ, হ্যাঁ বলো। হুম, এটা তো কাইন্ড অফ রিভেঞ্জ অফ নেচারও ছিল। সেটা শুধু রিভেঞ্জ অফ নেচার না, এটা মেইনটা ছিল হচ্ছে প্রিটেনশন, ভান। ভান কখনো ভালো কিছু ডেকে আনে না। আমাদের রাইটারও ভান করেছে, লেডিও ভান করেছে। যদিও রাইটারের ভানে সরাসরি তিনি সাফার করেছেন, কিন্তু লেডির ভান তাকে সাফার করাইছে অনেক দিন। রাইটার ভান করেছে যে সে দেখাতে যাচ্ছে আমার কাছে অনেক টাকা আছে, আমি আমার মান সম্মান নষ্ট করতে না হয়, এই জন্য যা বলতেছে নিজে ভিতরে ভিতরে ভুগতেছে, কিন্তু উপরে উপরে সে কিন্তু লেডিকে খুশি করতে চাচ্ছে। কারণ সে কি বলে দিতে পারতো না যে আমার কাছে অত টাকা নাই? কারণ কি দেখো তো, 20 বছরের মধ্যে কি লেডির সাথে তার আর কথা হয়েছে বলো? যেদিন থেকে লেডি চলে গেছে ওই ইয়াটা করার পর, খাবারটা খাওয়ার পর, তারপরে কিন্তু আর রাইটারের সাথে তার কোনো যোগাযোগ নেই। কারণ রাইটার এ কারণেই বলতেছে যে আমি তাকে চিনতে পারিনি, যদি তার নামটা কেউ আমাকে না বলতো। তার মানে কি তার সাথে রাইটারের যোগাযোগ নাই, তাই না? তার মানে ওই দিন লেডিও বুঝে গেছে রাইটার কেমন, ও রাইটারও বুঝে গেছে বেটা লেডি কেমন। এই জন্য ওই যে ওখানে যে লাঞ্ছন শেষ, তারপর ওদের ভিতরে আর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে একটা দেখা হয়েছে মাত্র।
এবং নাম ধরে তারা চিনতে পেরেছে। কারণ কি, এখানে আমাদের রাইটারও ভান করেছে, সহ্য করে গেছে, কিন্তু সেটা সে বললে পরে তাকে এটা ভুগতে হতো না, এত মেন্টাল অ্যাগনিতে তাকে প্রকাশ করতে। সেমনি একইভাবে লেডি বলতেছে একটার বেশি খায় না, কিন্তু সে জানে যে অনেকগুলো সে খাচ্ছে, সে কিন্তু জানে যে সে অনেকগুলো খাচ্ছে, কিন্তু বারবারই সে বলতেছে আমি একটার বেশি খাই না। এটা হচ্ছে একটা ভান, তাকে দেখানো সে কত অ্যারিস্টোক্রেটিক, হ্যাঁ, সে এইগুলো ছাড়া খায় না, এটা দেখানো। কিন্তু রাইটার তো ঠিকই বুঝছে যে কী ধরনের খাদক এই লেডি। অতএব এখানে ভান দিয়ে তো কারো কাছে নিজেকে জয়ী করা যায় না, এটা যেমন প্রচার করে। তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলোর মাধ্যমে কী হচ্ছে, এক ধরনের গুডনেস, একটা গুড কোয়ালিটিকে অর্জন করার কিন্তু মানে শেখানোর একটা চেষ্টা করা হচ্ছে। একই সাথে ডিলাইট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে টিচ করা হচ্ছে। তাই বলছে পোয়েটদের যারা বিশেষ করে এই যে ইমাজিনারি ক্যারেক্টারের মাধ্যমে তৈরি করে, এদের প্রধান কাজ কী থাকে, তাকে একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে, টু ডিলাইট অ্যান্ড টু টিচ, বা টু টিচ অ্যান্ড ডিলাইট। এই শব্দটা আগে পিছিয়ে হোক না কেন, টু ডিলাইট অ্যান্ড টিচ অথবা টু টিচ অ্যান্ড ডিলাইট, এটাই হচ্ছে তাদের কাজ। উইদাউট, দেখেন বলছে উইদাউট দিস ডিলাইট দিস রিডার্স উড ফ্লি ফ্রম গুডনেস। তাহলে এই যে ডিলাইট মানে একজন, আমি পড়তেছি কেন, কারণ আমি মজা পাচ্ছি। যদি আমি মজাটা না পাইতাম তাহলে তো আমি পড়তে শুরু করতাম না, আমি পড়তামই না, হ্যাঁ, আমি পড়তামই না। তাই বলছে উইথ দিস ডিলাইট দিস রিডার্স উড ফ্লি ফ্রম গুডনেস অ্যাজ ইফ গুডনেস ওয়ার সামথিং অ্যালিয়েন টু দেম। কারণ জাস্ট ডিলাইটটাকে একটা ডিসগাইজ হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে ডিলাইটফুল একটা রিডিং করার মাধ্যমে রিডারেরা একটা গল্পের মধ্য দিয়ে যাচ্ছে, এবং গল্পটা পড়ার পর তাদের ভিতরে এক ধরনের ওই যে পারগেশন পড়েছিলাম আমরা, তাই না, যে এক ধরনের চিন্তা হচ্ছে, এই চিন্তায় তার ভিতরে এক ধরনের গুডনেস তৈরি করাচ্ছে। তাই বলতেছি যে আরও কবিতা আছে, অনেক গল্প আছে, যেমন সানস অ্যান্ড লাভার্স পড়লে সেখানে কিছু ইরোটিক এবং সেন্সুয়াল সিন আছে, যেগুলো হয়তো তোমাদের কাছে প্রথম প্রথম খারাপ লাগবে, পড়তে খারাপ লাগবে, কিন্তু ওইগুলোর মাধ্যম দিয়ে এমন কিছু সৃষ্টি করা হয়েছে, এমন কিছু তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের বাস্তব শিক্ষাকে দান করে। কারণ একটা জিনিস ভাবো তো, দেখানো হচ্ছে এরকম যে স্বামী স্ত্রী দুইজনের বিরোধী, কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। বিয়ের পর থেকেই এই ধারণাটা শুরু হয়েছে, কারণ তাদের আবেগে বিয়ে হয়েছিল, ঠিক আছে, সানস অ্যান্ড লাভার্সের বাবা, তারা আবেগে বিয়ে ছিল, কারণ স্বামীটা হচ্ছে একজনের কয়লা খনিতে কাজ করা একজন ওয়ার্কার, লেবারার, আর মেয়েটা হচ্ছে ওই সমাজের একটা ধনী পরিবারের মেয়ে। তারা প্রেমে পড়ে বিয়ে করে, তারা প্রেমে পড়ে বিয়ে করে। এটা তাহলে বিয়েটা যে হলো, এটা কিসের কারণে হলো বলো তো? আসলে কি প্রেম নাকি ইনফ্যাচুয়েশন বা আবেগের জন্য হয়েছে? এটা আবেগের জন্য হয়েছে। এবার যখন থেকে বিয়ে করা হয়ে গেল, তখনই লেডিটা বুঝলো, ওয়াইফটা বুঝলো যে এই আমার স্বামীর যোগ্যতা অর্জন করেনি। কারণ কি, আমি একটু শিক্ষিত মেয়ে, আমি জানি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিন্তু ও তো জানে না। অতএব তখন থেকে তাদের ভিতরে কিন্তু ভাগ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, ডিভোর্স তো আর দিতে পারতেছে না, কারণ সমাজ এটাকে স্বীকার করবে না, তা মেনে নিচ্ছে। তাহলে দুইজনকে সহ্য করতে পারতেছে না, কিন্তু অলরেডি তাদের 4টা সন্তান হয়ে গেছে। কেন হয়েছে সন্তানটা? যখন একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তাহলে এই যে ফিজিক্যাল রিলেশনশিপ যেটা, এটা কিন্তু অটোমেটিক, যখন একজন ছেলে বা একটা মেয়ে থাকতেছে একসাথে, তখন ওই জায়গায় আবার আবেগ দিয়ে, কিন্তু আবেগের চোটে, আবেগের জ্বালাই তারা কি করতেছে, একটা জায়গাতে তারা একজনের সাথে মিশছে, কি যখন আবার বাস্তবতায় আসতেছে তারা কিন্তু আবার দুইজন আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা শিক্ষা এখানে দেওয়া হচ্ছে যে আমরা ইমাজিনেশনে পড়ে, আবেগে পড়ে, ইনফ্যাচুয়েশনে পড়ে আমরা এমন কিছু করি যেগুলো আমরা বাস্তবে কখনোই করতে পারি না। একই সাথে বিয়েটা যেমন, তেমনি সন্তান হওয়াটা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, একজন আরেকজনের সাপে নেউলে সম্পর্ক, কিন্তু তাদের তারপরেও সন্তান হচ্ছে বা সন্তান হয়। এটা কেন হয়, কি কারণে হয়, কোন উদ্দেশ্যে হয়? তাহলে এই যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, এগুলো আমাদের এই আবেগী চিন্তা ভাবনাগুলোকে তুলে ধরার জন্য। তাই বলছে যে আমরা গল্পটা পড়ছি, আমাদের ভিতরে এক ধরনের আনন্দ লাগছে, কিন্তু ওটা পড়তে পড়তে আমাদের ভিতরে এক ধরনের শিক্ষা কিন্তু আমরা অটোমেটিক অর্জন করে ফেলতেছি। তাই বলছে ইনস্পাইট অফ দ্য নোবেল এইম, যদি এরকম নোবেল এইমটা না থাকতো তাহলে তো কেউ পড়তো না। তাহলে হুইচ দ্য কম্পোজিশন অফ সাচ পয়েন্টস হ্যাভ, দেয়ার আর পিপল সো ফুলিশ অ্যাজ টু ক্রিটিসাইজ অ্যান্ড কন্ডেম দিস পয়েন্টস। তাহলে এই যে বিষয়গুলো তারা যখন তুলে ধরছে, এই যে আমি যে গল্পগুলো বললাম, তাই না, যে ডন জুয়ানের মতো কবিতা পড়ে, তারপর যে সানস অ্যান্ড লাভার্সের মতো উপন্যাস পড়ে সবাই ওই রাইটারদেরকে ক্রিটিসাইজ করবে বা কন্ডেম করবে যে তারা খারাপ কিছুকে প্রচার করছে। এমনকি দেখো, স্কারলেট লেটার নামে একটা নভেল আছে। এই স্কারলেট লেটার নভেলে প্রথম দিকে কিছুটা ওই যে যেটা বলা হচ্ছে গোপন প্রেম বা পরকীয়া, এই জাতীয় জিনিসটা দেখানো হয়েছে। পরবর্তীতে শেষের দিকে দেখানো হয়েছে যে এই জায়গাটাকে মানুষজন কিভাবে আবার তার অবস্থানটাকে ডেভেলপ করতে পারে, কিভাবে ভালো পথে সে ফিরে আসতে পারে, এই জায়গাটা কিন্তু প্রচার করা হচ্ছে।
কিন্তু আমরা কোন জায়গার জন্য ক্রিটিসাইজ করলাম বলো তো? আমরা ওই রাইটারে ক্রিটিসাইজ করলাম যে কি আজে বাজে লিখছে, বলো। যে কিছু খারাপ জিনিসটাকে সে যখন সমাজে তুলে ধরেছে, তখন আমি মনে করতেছি এই রাইটার খারাপ, এর মাথার ভিতরে শুধু এই সকল আজে বাজে চিন্তা ভাবনা ছাড়া আর নাই। তাহলে এই যে মনে করো যারা অল্প বয়সী মেয়েরা বেশি বয়সের পুরুষদের বিয়ে করলো, এরা কি মানে ইংরেজি সাহিত্য পড়েই এই বিয়েটা করেছে নাকি? ওই গ্রাস ওভার এবং অ্যান্টের গল্পটা পড়ার পর বুঝেছে না এটা করা দরকার, এটাই তো নাকি? মানে নামও জানবে না। বা হচ্ছে যারা হচ্ছে এই যে পরকে টরকে এখন বর্তমানে মানুষ করতেছে, এরা মনে হয় সব ইংরেজি সাহিত্যের মানুষ, হ্যাঁ? যে সকল ইয়াগুলো এটা স্যার সহজ। হ্যাঁ, এরকম না ব্যাপারটা? না স্যার, সেটা স্যার ইনস্টিংক্টে। হ্যাঁ, তাহলে এগুলোকে তুলে ধরা হয়েছে কারণ এগুলো তো দেখি তো মাঝে মাঝে ভাবি, হ্যাঁ, যে ফেসবুক কমেন্ট টমেন্ট মাঝে মাঝে চোখে মুখে আসে, একটু দেখি আমাদের স্টুডেন্টরা এই কমেন্টগুলো করে, হ্যাঁ, যে ইংরেজি সাহিত্য পড়তে এসে শুধুমাত্র পরকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না ওদের, হ্যাঁ। এরকম বেশ কিছু এর আগে কমেন্ট দেখেছি, মাঝে মাঝে দেখি, হ্যাঁ। তো এরকম পরকে ছাড়া কিছু যারা comment যে তাদের কমেন্ট করে বেড়ায় তারা তাদের অন ইজ বাস্তব ব্লাইন্ডনেস জীবনে পড়েনি, যেমন হ্যাঁ, তারা অন ইজ ব্লাইন্ডনেস পড়েনি। তারপর হচ্ছে ওই যে লাঞ্ছনের মধ্যে যে একটা পরকীয়া সেন্স আছে, তাই না, যে প্যাশনের কথা বলা হয়েছে, ওটাই শেষ মাথা খারাপ। হাই রাইটার একই জিনিস লিখছে যে একটা মেয়েকে দেখলে একটা ছেলের মধ্যে কি এত প্যাশন জাগে, হ্যাঁ, এটা তো খারাপ কথা। তার মানে আমার ভিতরে কখনো জাগেই নি এই বিষয়গুলো, আমি খুব ভালো, এই রাইটার খুবই খারাপ, এই জিনিসটা কেন তুলে ধরলো? এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি আরে সাহিত্যের ভিতরে সব থাকবে, একদম ধর্ম থেকে শুরু করে মানুষের একদম লোয়েস্ট কোয়ালিটি পর্যন্ত থাকবে, কারণ সাহিত্য সব কিছুকেই তুলে ধরে। কারণ সাহিত্যের ইয়াটা কি বলো, সাহিত্যের মেইন ফিচারটা কি, কোনটা দিয়ে আমরা সাহিত্যকে মেইনলি বিবেচনা করি বলো? স্যার জীবন ও সমাজ। হ্যাঁ, মানে হচ্ছে কি লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, লাইফ মিরর অফ লাইফ। এখানে তুমি ওয়ার্ডসওয়ার্থের মতো কবি মানে প্রকৃতি প্রেম পাবা, তাই না? ইউলিসিসের মতো তুমি কোনো স্পিরিট একদম মানে খুবই অ্যাডভেঞ্চারাস মানুষ পাবা, তুমি প্যাট্রিয়টের মতো দেশপ্রেমিক পাবা, তুমি এই যে বললাম কি ডন জোয়ানের মতো এরকম পরকীয়ার সেন্স পাবা, তুমি এখানে অনেস্ট ব্লাইন্ডনেসের মতো প্রার্থনা পাবা, তাই তো, রবীন্দ্রনাথ ট্যাগরের মতো প্রার্থনা পাবা, তুমি সব কিছু এর ভিতরে পাবা। এর ভিতর রাজনীতি পাবা, যেটা আমরা এই যে ড্রামাগুলো পড়তেছি এর ভিতরে রাজনীতি আছে, ম্যাকবেথ পড়বো, এগুলো পড়বো, রাজনীতি আছে, মানে নেই কি এর ভিতরে, সব কিছু তুমি পাবা। কিন্তু আমরা বেছে বেছে শুধু যে যেটা গ্রহণ করা সে সেটা গ্রহণ করে নিচ্ছি, যে আমি শুধু চোখে মুখে ওইটাই দেখতেছি, আর কিচ্ছু দেখি না, শুধু ইংরেজি বাংলা আরবি সাহিত্যের মধ্যে শুধু এই জিনিসই আছে। আচ্ছা দেখ, দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ট্রু, তাহলে এতক্ষণ আমরা 3 ধরনের পয়েন্টদেরকে পেলাম। তাহলে তিনি সত্যিকার পয়েন্ট কাদেরকে বললেন, যে আসলে ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড, এই অর্থে তাদের পয়েন্টকে কাদের বলা হলো? যারা স্যার ইমাজিনেশন দিয়ে নতুন নতুন কিছু সৃষ্টি করে, তাই না? হ্যাঁ, নতুন কিছু সৃষ্টি করে। এটা বলছে ক্লাসিফিকেশন অফ ট্রু পয়েন্টস, বলছে দে ডু নট নেসেসারিলি রাইট ইন মিটার। দেখো এই যে মিটার মানেই কি তাহলে আমরা পয়েন্ট বলবো? বলছে দিস ট্রু পয়েট অফ দ্য থার্ড কাইন্ড রাইট ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি। আসলে পোয়েট্রি বলতে কিন্তু শুধু আমরা পোয়েটের মধ্যে থাকবো না, এখানে যে কোনো ধরনের রাইটিংকে আমরা বুঝতে পারি, হ্যাঁ, মানে রাইটিং বুঝতে পারি। তাহলে দ্য মোস্ট নোটেবল কাইন্ডস অফ পোয়েট্রি রিটেন বাই সাচ মেন আর দ্য হিরোইক, দ্য লিরিক্যাল, দ্য ট্র্যাজিক, দ্য কমিক, দ্য স্যাটিরিক, দ্য আয়াম্বিক, দ্য এলিজিয়াক, দ্য পাস্টোরাল, মানে যত ধরনের আছে, তাই না? আমরা সেকেন্ডারে অ্যাডোনাইস পড়েছিলাম না, পড়েছিলাম সেকেন্ড ইয়ার, তাই না? তারপরে মনে করো এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড, এখানে কি খারাপ কিছু আছে ইঙ্গিত? না স্যার, এখানে এলিজিকার পেজ, এলিজিয়াক একটা ব্যাপার পেয়েছি, তাই না? তারপরে হাউ ডু আই লাভ দি, এখানে হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা পেয়েছি, তাই না? এখানে আমরা বন্ধুত্বের বিষয় পেতে পারি, এখানে আমরা শত্রুর বিষয় পেতে পারি, অনেক বিষয় তুমি যত পড়বা তত তোমার বিষয়টা এক্সপ্লোর হবে, তুমি বিষয়গুলো বুঝতে শিখবা যে আসলে কি বিষয়টা বলা হয়েছে। হচ্ছে সাম দিস কাইন্ড অফ পোয়েট্রি আর টু বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার মেটার মানে কি বিষয়বস্তুর উপর ভিত্তি করে, অ্যান্ড সাম অফ বাই দ্য কাইন্ড মিটার ইন হুইচ দে আর রিটেন। তাহলে কিছু কবিতা যেমন হচ্ছে মিটার, যেমন সনেটটা যে আমরা বিবেচনা করি, সনেটটা আসলে কিসের উপর ভিত্তি করে আমরা সনেট বলতেছি এখানে বলো তো? মিটার, তার ফর্মেট, তাই না? মিটার বা ফর্মের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তাদেরকে বলছি। কিন্তু যখন আমরা বলতেছি যে ওই যে কি মেটাফিজিক্যাল পোয়েট্রি, তখন কি এর ফর্ম ধরে বলতেছি আমরা নাকি বিষয়বস্তু ধরে বলতেছি? বিষয়বস্তু বিষয়বস্তু ধরে, তাই না? হ্যাঁ, বিষয়, যেমন এলিজি ফর্ম না,
বিষয়বস্তুর উপর, যে একজন মৃত ব্যক্তিকে স্মরণ করে আমরা তার প্রশংসা করে একটা যে কবিতা করে সেটা হচ্ছে এলিজি। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে কিছু আছে মিটারের উপর ডিপেন্ড করে, কিছু আছে মেটারের উপর ডিপেন্ড করে। তাই বলছে আর লার্জ মেজরিটি অফ পোয়েটস হ্যাভ ক্লোথ ডিয়ার পোয়েটিক্যাল ইনভেনশন ইন দ্য মেট্রিক্যাল কাইন্ড অফ রাইটিং। তবে অধিকাংশ পোয়েটস তাদের পয়েটিক্যাল ইনভেনশনকে মেট্রিক্যাল রাইটিংয়ের একটা ক্লোথ পরিয়েছে বা একটা পোশাক পরিয়ে দিয়েছে মাত্র। হুইচ দেয়ার ফর কল্ড ভার্স, মানে ভার্স নামক একটা পোশাক পরিয়ে তারা মেনলি লেখে, কিন্তু ভার্স মানেই কিন্তু পোয়েট্রি নয়। বলছে হাউএভার ইট ইজ টু বি নোটেড দ্যাট ভার্স অর মিটার ইজ অনলি অ্যান অর্নামেন্ট অফ পোয়েট্রি, ইজ নট ইন্ডিসপেন্সেবল ফর পোয়েট্রি। ভার্স বা মিটার একটা অর্নামেন্ট মাত্র, এটা পোয়েট্রির জন্য ইন্ডিসপেন্সেবল বা অপরিহার্য নয়। মিটার না থাকলেও পোয়েট্রি হতে পারে। তাই বলছি কি দেখো, দেয়ার হ্যাভ বিন মেনি এক্সিলেন্ট পোয়েটস হু নেভার ইউজ মিটার অর দ্য ভার্স ফর্ম, and there have been many writers who employed the verse form and have written in meter but who do not deserve to be called poets. তাহলে অনেকে মিটারে লিখেছে কিন্তু তাদেরকে পয়েট বলাই যায় না, আবার অনেকে মিটারে ইউজ করেনি তারপর তাদের পয়েট বলা যায়। তার মানে পয়েটের সংজ্ঞাটা কি আসলে, তাহলে সংজ্ঞাটা কিসের মধ্যে পড়তেছে সেটা হচ্ছে যে পোয়েট্রি আমরা আসলে কাকে বলবো সেটা এখানে পরে বলা হবে। বলছে দেখো there is the case of Xenophon who did not write any verse but who gave the world an excellent imitation of a just empire. সে একটা এম্পায়ারের ইমিটেশন, যেমন ইলিয়াড, ওডিসি, তাতে এগুলো কি, এগুলো এক একটা পোয়েট্রি, কিন্তু এপিক পোয়েট্রি, যারা পুরো একটা রাজ্যকেই যেন তুলে ধরেছে রাইটিংয়ের মাধ্যমে। অতএব তাই বলছি কি, যারা জানে তাহলে পোয়েট্রির সবচেয়ে বড় বেস্ট বিষয়টা হলো কি ইমিটেশন করা, এক্সিলেন্ট ইমিটেশন অফ নেচার অ্যান্ড বিং সুপিরিয়র টু নেচার। মানে একদিকে ইমিটেট করতে করতে নেচারকেও পেরিয়ে যাবে, এই বিষয়টা যারা করতে পারবে তারাই হচ্ছে পোয়েটস। এছাড়াও আছে থট থাকতে হবে, সিরিয়াসনেস থাকতে হবে, যেগুলো বলা হবে। ইন দ্য সেম ওয়ে বলছে হেলিওডোরাস ডেপিক্টেড আ বিউটিফুল এন্ড পিকচার অফ দ্য লাভার্স। হ্যাঁ বলো। স্যার আমি হলে থাকি, তাকে আমাদেরকে 10টার মধ্যে খাবার খেতে হয়, তারপর ডাইনিং অফ, আমি একটু লিফট নেই। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ নাও। স্যার আমার এটা ফার্স্ট ক্লাস ছিল, আমাকে তো আইডি নাম্বার দেওয়া হয়নি। আচ্ছা আইডি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের এই যে ফি এর একটা ডেট দেওয়া আছে সম্ভবত, জি তাই তো, ওটার পরে যাদেরকে রিমুভ করা হবে বা যারা থাকবে না, অনেকে হয়তো লিভ টিম নিবে বা যাবে, সেখান থেকে আইডি তোমাদের যারা নতুন যুক্ত হবে তাদেরকে ওখানে দিয়ে দিব, ঠিক আছে? অতএব একটু ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে। এবারের মধ্যে দিয়ে দেবো, টেনশন নিও না। আর যাদের এ পর্যন্ত দেওয়া হয়নি আসলে ওইটা আমি এখনো করতে পারিনি বিভিন্ন কারণে, এই জন্য। আর আইডি নিয়ে অত টেনশন করার কোনো কারণও নাই, কারণ ওটা অ্যাটেন্ডেন্স এখন আমি নিচ্ছি না, কারণ ওই রাগারাগি বাদ দিয়েছি তো আমি, কারণ এখন রাগ করে আমার নিজের লজ্জা লাগে আর কি, যে রাগ করবো না আর কারোর উপর। অতএব দেখবো না কে ক্লাস করছে কে করছে না, কারো ভালো লাগলে ক্লাস করবে, না করলে না করবে, সে জায়গা। এত সিরিয়াস আমি আর হতে পারতেছি না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে স্যার। এখন যদি ক্লাস করবা এতে অ্যাটেন্ডেন্স দিলেও কোনো ব্যাপার না, না দিলেও কোনো ব্যাপার না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অতএব আইডি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, thus it is not the use of rhyme or of the verse form which makes a poet. তার মানে কেউ ছন্দ দিয়ে লিখলে কি সে কবি হবে বলো? যেমন শুধু একটা লম্বা গাউন পরলে কি অ্যাডভোকেট বলা যাবে তাকে? যে একজন অ্যাডভোকেটের পোশাক পরে নিল, তাহলে সে কি অ্যাডভোকেট হয়ে যাবে? না স্যার। জাস্ট অ্যাজ ইট ইজ নট মেয়ারলি দ্য ওয়ারিং অফ আ লং গাউন হুইচ মেক্স অ্যান অ্যাডভোকেট। এটা কি অনেকটা ডিবেটের মতো লাগতেছে না? বলছে একজন ডিবেট উপস্থাপন করতেছে। তাই বলছে পোয়েট্রি কামস ইনটু এক্সিস্টেন্স হোয়েন দ্য রাইটার অফার স্ট্রাইকিং পিকচার্স অফ হিউম্যান ভার্চুস। এটা হচ্ছে বড় কথা, যে তার রাইটিংয়ের মধ্য দিয়ে যখন একজন রাইটার হিউম্যান ভার্চুস, ভাইসেস অ্যান্ড প্যাশনস, দেখো প্যাশন, ভার্চু, ভাইস, পাপগুলো তুলে ধরবে। পাপ কি তুলে ধরবে না বলো? তুলে ধরবে, মানে মানুষ, একজন মানুষ যা, একটা মানব সমাজ যা, সেটাকে তুলে ধরতে পারবে যে রাইটিং, সেটাই অরিজিনাল লেখা, পারফেক্ট লেখা। অ্যান্ড হোয়েন দিস পিকচার্স অ্যাফোর্ড ডিলাইটফুল টিচিং, এবং তার ভিতরে অবশ্যই ডিলাইটফুল একটা টিচিং থাকতে হবে। পোয়েট্রি ইজ নট ডিপেন্ডেন্ট, যেমন আমরা আবসালেম অ্যান্ড অ্যাসিটেবল পড়েছি, আবসালেম এবং অ্যাসিটেবল পড়েছি না আমরা, মনে আছে? পড়েছিলাম না পড়ি না? জি স্যার। পড়েছি তো। ওখানে বিবলিক্যাল স্টোরি সহ বিষয়গুলো দিয়ে তুলে ধরা হয়েছে একটা মানব অবস্থানটাকে, ফাদার সান রিলেশনশিপ দেখানো হয়েছে, এবং যে মানে উচ্চাকাঙ্ক্ষার যে একটা ক্ষতি দিক এটা তুলে ধরা হয়েছে, তাই না? প্রথম দিকে কিছু কথা বলা হয়েছে, যে কথাগুলোর জন্য যদি আমি ওইটুকু পড়েই যদি কবিতাটাকে জাজ করি তাহলে কি হবে বলো তো? যে ডেভিডের স্ত্রীর সংখ্যা কতগুলো ছিল? কিং ডেভিডের
স্ত্রীর সঙ্গে স্যার ওই সময়ে স্যার একাধিক মিস্ট্রেস নেওয়া কোনো অপরাধ ছিল না, অপরাধ মানে ছিল না। এখন ধর্ম। তুমি জি ওইটাকে স্যার। মনে করে হাই রে, এ কি জিনিস, এ সাহিত্য সব বাজে জিনিস লেখে, যত জিনিস খারাপ জিনিস তুলে ধরেছে। হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে? এইটা এখন তো মোটামুটি এমনও ধোয়া উঠেছে যে আসলেই কি আমাদের সাহিত্য পড়ার প্রয়োজন আছে এই আধুনিক যুগে? এমনও শুনি আমি বিভিন্ন আমাদের শিক্ষিত সমাজে অনেকখানি শুনি যে সাহিত্য পড়ার প্রয়োজনই নেই, এটা একটা বাজে সময় নষ্ট করা। বুঝতে পারছো? তাহলে সাহিত্য সে কি স্যার রিলস দেখলে একদম জাতি সভ্য হয়ে যাবে? হুম, মানে এখানে এমনটা দেখানো হচ্ছে যে সাহিত্যের প্রয়োজন নেই, তাহলে এযাবৎ পর্যন্ত সে যা কিছু জেনে এসেছে সে তো রাইটিং এর মাধ্যমে জেনে এসেছে, সে তো সাহিত্য কর্মের মাধ্যমেই জেনে এসেছে। তাহলে সাহিত্যটা তো তুমি যদি না পড়ো তুমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই বুঝবা না, তুমি তো একটা মেকানিক্যাল মানুষ হয়ে যাচ্ছ। এবং তুমি অপরাধ কাকে বলে, কোনটা কি করা উচিত আর কোনটা করা উচিত না, সে তুমি সে বোধ তো তৈরি হবে না। এই জন্য আমরা অটোমেটিক সে কাজগুলো করবো, তুমি সাহিত্য পড়ো আর না পড়ো। বরং সাহিত্য পড়লে তুমি বরং কিছুটা বাধাপ্রাপ্ত হইতা যে এই কাজগুলো আমার করা ঠিক না, কারণ এগুলো আমি জেনেছি। আর যখন তুমি এগুলো জানছো না তখন তুমি তো হরহামেশাই করবা ভুলগুলো, যেগুলো এখন বর্তমানে হচ্ছে। হুম। তো যাই হোক, এখন যে যারা যেভাবে মনে করে তাই বলছে, দেখো যে বলছে পোয়েট্রি ইজ নট ডিপেন্ডেন্ট আপন মিটার, মিটার সার্ভস অনলি অ্যান অর্নামেন্ট ফর পোয়েট্রি, কনক্রিট পিকচার্স হুইচ অ্যাফোর্ড ডিলাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকশন আর দ্য ট্রু ডিস্টিংটিভ সাইন বাই হুইচ আ পোয়েট ইজ। তাহলে পোয়েট, তাহলে কি দাঁড়ালো দেখো, একটা পোয়েট হতে হলে বা একটা পোয়েট্রি হতে হলে কি কি থাকতে হবে? থাকতে হবে কনক্রিট পিকচার্স, তার সাথে কি থাকতে হবে, যার ভিতরে থাকবে কি ডিলাইট, ইনস্ট্রাকশন, তাই না? একটা সমাজের কনক্রিট পিকচার থাকবে এবং সেই পিকচারটা একটা ডিলাইটফুল স্টোরির মাধ্যমে তুলে ধরা হবে এবং তার ভিতর ধরে এক ধরনের ইনস্ট্রাকশন থাকবে, মোরাল প্রচার থাকবে। বলছে অলদো দ্য লার্জ মেজরিটি অফ পোয়েটস হ্যাভ চুজেন ভার্স অ্যাজ দেয়ার মিডিয়াম অফ এক্সপ্রেশন, যদিও পোয়েটদের অধিকাংশই মেজরিটি কি করেছে, ভার্সকে একটা মিডিয়াম হিসাবে গ্রহণ করেছে, কিন্তু ভার্সই কিন্তু পোয়েট্রির একমাত্র অর্নামেন্ট নয়। পোয়েটস হ্যাভ চুজেন ভার্স ইন অর্ডার টু ডিস্টিংগুইশ দেয়ার রাইটিং। এখন যদি এটা নিয়ে একটা ডিবেট করা যায় না বলো তো, এরকম যে ভার্স মিটার ইজ দ্য অনলি ক্যারেক্টারিস্টিক্স অফ আ ট্রু পোয়েম বা মানে কি বলবো, পারফেক্ট পিস অফ পোয়েট্রি। যে মিটারই হচ্ছে একটা পারফেক্ট বা যথাযথ কবিতার একমাত্র বৈশিষ্ট্য, এরকমটা বলা যায় না? এর বিপরীতে পক্ষে বিপক্ষে কথা আসবে। তাই বলছে দেখো, পোয়েটস হ্যাভ চুজেন ভার্স ইন অর্ডার টু ডিস্টিংগুইশ দেয়ার রাইটিং ফ্রম দ্য কেয়ারলেস ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ এমপ্লয়েড ইন মানে অর্ডিনারি কনভারসেশন। তার মানে তারা একটু ভিন্নতা আনার জন্য, অর্ডিনারি কনভারসেশনের সাথে তার ল্যাঙ্গুয়েজকে একটু ভিন্নতা আনার জন্য তারা ভার্সটা ইউজ করেছে। ইন অর্ডিনারি কনভারসেশন পিপল ইউজ এনি অর এভরি কাইন্ড অফ ওয়ার্ডস, বাট দ্য পোয়েট ওয়েজ ইচ সিলেবল অফ ইচ ওয়ার্ড বাই জাস্ট প্রপোর্শন অ্যাকর্ডিং টু দ্য ডিগনিটি অফ দ্য সাবজেক্ট। তার মানে এখানে ভার্স বা মিটারটা তারা ইউজ করেছে একটু ডিস্টিংটিভ হওয়ার জন্য, তাই তো, একটু মানে কী বলবো, একটা সেপারেট করার জন্য তাদের ল্যাঙ্গুয়েজটাকে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ থেকে। তাছাড়া এখানে মিটার বা ভার্স দিয়ে শুধু আমরা পোয়েট্রিকে সংজ্ঞায়িত করতে পারি না। তাহলে ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞাটা কি ছিল বলো তো? পোয়েট্রির সংজ্ঞাটা জানো? ওয়ার্ডসওয়ার্থের spontaneous overflow of পাওয়ারফুল feeling, maybe. Yes. তাহলে কি বলছে দেখো, দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি। তার মানে এই ফিলিংটা অরিজিন করে কোথায়? সেই ইমোশন থেকে, যে ইমোশনটা আমরা একাকিত্বে রিকালেক্ট করি, স্মরণ করি। তার মানে কোনো একটা জিনিস আজ থেকে 100 বছর আগে, 10 বছর আগে, 50 বছর আগে, 5 বছর আগে দেখেছি, সেটা একাকিত্বে আমি রিকালেক্ট করছি, স্মরণ করছি। সেই স্মরণ করতে গিয়ে যে ইমোশনটা অরিজিন হয়, ক্রিয়েট হয়, সেই ইমোশন থেকে তৈরিকৃত যে পাওয়ারফুল ফিলিং, এই ফিলিংটার বাধাহীন প্রবাহকেই বলা হচ্ছে পোয়েট্রি। ঠিক আছে? তার মানে কি, তুমি একটা তোমার ছোটোবেলাকার হতে পারে, বা তুমি কোথাও ঘুরতে গেছিলা, হঠাৎ করে একা একই রুমের ভিতরে বসে ভাবতেছো কি সুন্দর ছিল। তাহলে এই যে তুমি রিকালেক্ট করছো, এটা তোমার একটা ফিলিং তৈরি হচ্ছে। এই ফিলিংটাকে তুমি যখন তোমার ভিতর থেকে যখন ওভারফ্লো হবে, তুমি এটা ভার্সে বা লেখনী রূপ দিলেই সেটা একটা পোয়েট্রি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এইটা মেনলি বলা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স, এটা তিনি বলেছেন আর কি। তো এখানে কিন্তু তিনি ওই মিটার দিয়ে বলেননি যে পোয়েট্রি হতে হলে এই মিটার হতে হবে, সেই মিটার হতে হবে। হ্যাঁ, মিটার ভিত্তিক ভাগ করা হয়েছে পোয়েট্রিগুলোকে, কোনোটা সনেট, কোনোটাকে লিরিক, এটা বলা হয়েছে যে সেখানে কী ধরনের মিটার থাকবে, কী ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে, এই কথাগুলো জাস্ট বলা হয়েছে মাত্র। আচ্ছা, তার বলছে দ্য সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার আদার আর্টস, এবং অন্যান্য আর্টের উপরে পোয়েট্রির সুপিরিয়রিটি কেমন। বলছে দেখো, হোয়াট উই কল লার্নিং purifies the intelligence, enrich the memory, strengthen the judgment and enlarges the imagination। তার মানে যা কিছুকে আমরা লার্নিং বলি, সেটা লার্নিং তখনই হবে যখন সে আমাদের ইন্টেলিজেন্সকে পিউরিফাই করতে পারবে, তাই তো আমাদের মেমোরিকে এনরিচ করতে পারবে, আমাদের বিচার বুদ্ধিকে শক্তিশালী করতে পারবে এবং আমাদের ইমাজিনেশনকে এনলার্জ করতে পারবে, তখনই এটা আসলে লার্নিং হবে। হোয়াট এভার দ্য ইমিডিয়েট এন্ড অফ লার্নিং মে বি, বলছে একটা শিক্ষার ইমিডিয়েট এন্ড মানে কি, লক্ষ্য যাই হোক না কেন, ইটস ফাইনাল এন্ড ইজ টু লিড হিউম্যান বিংস টু দ্য হাইয়েস্ট পসিবল পারফেকশন হুইচ দ্য হিউম্যান সোল ডেসপাইট অল ইটস লিমিটেশন ইজ ক্যাপেবল অফ অ্যাটেইনিং। তার মানে এর যে ফাইনাল এন্ড, মানে আমি এখন একটা জিনিস শিখছি, আমি এখন একটা, এই যে আমি একটা কবিতা পড়তেছি, এটা হলো আমার ইমিডিয়েট এন্ড হলো কি, এই কবিতা পড়ার মাধ্যমে আমি এখানে একটা তত্ত্ব সম্পর্কে জানবো। কিন্তু এর ফাইনাল এন্ডটা কি, এই কবিতাটা পড়ার হাত থেকে 10 বছর পর, 15 বছর পর বা 20 বছর পর আমার একটা লার্নিং কিন্তু ওখান থেকে আসবে সবসময়। যখন আমি কোনো বিপদে পড়বো, হয়তো এই কবিতাটার কথা মনে পড়বে আমার। এই যে আমি অনেকগুলো রাইটিংয়ের কথা কিন্তু তোমাদের এর ভিতরে বলেছি, তার মানে কি, এখান থেকে আমি যে নির্যাসটা নিয়েছি, আমার গল্প কিন্তু মনে নাই, চরিত্রের কথা কিন্তু মনে নাই, ঠিক আছে, যে ওখানকার ক্যারেক্টারের নাম কি ছিল, কার সাথে কার রিলেশন ছিল, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, আমার কিন্তু এখন পুরোটা মনে নাই। কিন্তু ওখান থেকে যে একটা লার্নিং হয়েছে সেটা কিন্তু আমার মনে আছে, যে ওখানে কী কী শিখেছিলাম আমি, আমার কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না। এইটাই হচ্ছে ফাইনাল এন্ড। আর এখানেই মানুষকে কি করবে, যে দেখো হিউম্যান বিংসকে নিয়ে যায় কোথায়, টু দ্য হাইয়েস্ট পসিবল পারফেকশন, যে একজন মানুষ ওই লার্নিংগুলোর মাধ্যমে একটা পারফেকশনে পৌঁছাবে, তাই না। যদিও যেগুলো কি বিভিন্ন লিমিটেশন থাকা সত্ত্বেও হয়তো হিউম্যান সোল অর্জন করতে সক্ষম, সেই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে এই পোয়েট্রিগুলো। বলছে দ্য desire to lead people towards perfection found expression in various ways according to the inclination of the man concerned. Okay, ওকে, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দ্রুত পড়ে যাই। দেখো, তাই বলছি কি, দেখো, মাস্ট বলতে সাম ইন্ডিভিজুয়ালস থট দ্যাট দে কুড লিড পিপল টু পারফেকশন বাই স্টাডি অফ দ্য স্টার্স। কেউ মনে করে জাস্ট অ্যাস্ট্রোনমির মাধ্যমে, হ্যাঁ, স্টাডি গবেষণা মানে স্টারের গবেষণা করেই নাকি মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যাওয়া যাবে। অ্যান্ড সো দে ডেভোটেড দেমসেলফ টু দ্যাট ব্রাঞ্চ অফ লার্নিং হুইচ ইজ নন অ্যাজ অ্যাস্ট্রোনমি। অন্যরা আবার মনে করে আদার্স থিঙ্কিং দ্যাট দ্য হাইয়েস্ট লার্নিং ডিমান্ড আ নলেজ অফ দ্য কজেস অফ থিংস, যেটা হচ্ছে বিকামস ন্যাচারাল ফিলোসোফার অর মেটাফিজিক্যাল ফিলোসোফার্স। তাই তো কেউ মনে করে মেটাফিজিক্যাল বা ন্যাচারাল ফিলোসফি দিয়ে মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যাওয়া যাবে। সাম আর ড্রন টুয়ার্ডস মিউজিক, কেউ মনে করে মিউজিকের মাধ্যমে মানুষকে পারফেকশনে নিয়ে যাওয়া যাবে। সাম টু দ্য ম্যাথমেটিক্স, কেউ মনে করে ম্যাথমেটিক্সের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে। বাট এইম অফ ইচ অফ দিস মেন ওয়াজ টু অ্যাকুয়ার নলেজ অ্যান্ড দাস টু রেইজ দেয়ার মাইন্ডস ফ্রম দ্য প্রিজন অফ দ্য বডি ইন অর্ডার টু এনজয় দ্য স্পিরিচুয়াল এলিমেন্টস অফ হুইচ দ্য হিউম্যান সোল ইজ কম্পোজড। হ্যাঁ, মানে তবে বলা হচ্ছে কি, যে প্রত্যেকেরই উদ্দেশ্য কি আসলে, দ্য এইম অফ ইচ অফ দিস মেন ওয়াজ টু অ্যাকুয়ার নলেজ, ম্যাথমেটিক্স, মিউজিক, ন্যাচারাল ফিলোসফি, মেটাফিজিক্যাল ফিলোসফি, তাই তো, বা অ্যাস্ট্রোনমি, এদের কাজ হচ্ছে কি নলেজ অর্জন করা এবং সেই নলেজগুলোকে কী করা, অ্যান্ড দাস টু রেইজ দেয়ার মাইন্ডস ফ্রম দ্য প্রিজন অফ দ্য বডি, মানে বডির যে একটা প্রিজন, এই প্রিজন থেকে মাইন্ডকে তুলে ধরা, এবং ইন অর্ডার টু এনজয় দ্য স্পিরিচুয়াল এলিমেন্টস অফ হুইচ দ্য হিউম্যান সোল ইজ কম্পোজ, মানে হিউম্যান সোল যা দিয়ে তৈরি, হয়তো সেই পর্যায়ে নিজেদের মাইন্ডকে নিয়ে যাওয়া। কিন্তু বলা হচ্ছে এই লার্নিংগুলো সেটা করতে পারে না। হাউএভার দেয়ার এক্সপিরিয়েন্স শোড দ্য ইনএডিকুয়েসি অ্যান্ড পিটফলস অফ ইচ অফ দিস ব্রাঞ্চেস অফ লার্নিং, মানে সবাই মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যেতে পারে না, কারণ ইট ওয়াজ ফাউন্ড বাই এক্সপিরিয়েন্স। বলছে অভিজ্ঞতা দেখা গেছে যে হোয়াইল দ্য অ্যাস্ট্রোনমার লুক অ্যাট দ্য স্টার্স ইন দ্য স্কাই, দেয়ার ওয়াজ আ ডেঞ্জার অফ ইস ফলিং ইন টু আ ডিচ অন দ্য আর্থ। বলছে তারা কীভাবে পারফেকশনে নিয়ে যাবে, যেখানে একজন অ্যাস্ট্রোনমার যে আকাশের দিকে তাকিয়ে আছে তারা গোনার জন্য, সে তো যে কোনো সময় মাটিতে না তাকিয়ে চলার জন্য সে তো গর্তে পড়ে যেতে পারে।
অতএব সে নিজেই পারফেক্ট না, সে অন্যকে পারফেক্টে কিভাবে নিয়ে যাবে? দ্যাট ইন দ্য সেম ওয়ে দ্য ইনকোয়ারিং ফিলোসোফার মাইট প্রুভ টু বি শর্ট সাইটেড। অথবা যে ফিলোসফি মানে নিয়ে গবেষণা করতেছে, যে ফিলোসোফার, তাই না, দর্শন তত্ত্ব নিয়ে কথা বলতেছে, তারও চিন্তাভাবনা নির্দিষ্ট সীমার মধ্যে গণ্ডিবদ্ধ হতে পারে। সে যা বলতেছে সবসময় সেগুলো পারফেক্ট নাও হতে পারে। অন্যদিকে দ্য ম্যাথমেটিশিয়ান মাইট ড্র আ স্ট্রেট লাইন অ্যান্ড ইয়েট হিমসেলফ হ্যাভ আ ক্রুকড হার্ট। অথবা একজন ম্যাথমেটিশিয়ান যে খুব ক্যালকুলেশন পারে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুব ভালো পারে, কিন্তু দেখা যাচ্ছে সে হৃদয়ের দিক থেকে হচ্ছে ক্রুকড, মানে অনৈতিক লোক, ডিসঅনেস্ট মানুষ। তাহলে ওগুলো কি, তাহলে এই ব্রাঞ্চগুলো কি করছে, আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারছে না। ইট ইজ বলছে ইট দাস বিকাম এভিডেন্ট দ্যাট অল দিস ব্রাঞ্চেস অফ লার্নিং ওয়ার অনলি সাবঅর্ডিনেট সায়েন্সেস ইচ হ্যাভিং আ সেপারেট এন্ড ইন ইটসেলফ দো অল ওয়ার ডিরেক্টেড টু দ্য হাইয়েস্ট এন্ড। সবারই উদ্দেশ্য ছিল হাইয়েস্ট এন্ড মানে কি, মানুষকে নৈতিক দিকে নিয়ে যাওয়া, মানুষের স্পিরিচুয়াল এলিমেন্টগুলোকে এনজয় করার মতো শক্তি দেওয়া। কিন্তু এই ব্রাঞ্চগুলো তো ম্যাথমেটিক্স, সায়েন্স, তাই তো, এগুলো পারছে না। কারণ কি, হুইচ ওয়াজ দ্য নলেজ অফ হিজ ওন সেলফ বাই মেন কনসিডার্ড অ্যাজ আ মোরাল অ্যান্ড সোশ্যাল বিং। দেখো, হুইচ দ্য অবজেক্ট নট অনলি অফ অ্যাকোয়ারিং নলেজ, দেখো অ্যাডুকেট নলেজ, বাট অলসো পারফর্মিং রাইট অ্যাকশন। তাহলে শুধু নলেজ অর্জন করলে তো হবে না, তাই তো, রাইট অ্যাকশনটাকে পারফর্ম করতে হবে, যেটা আমাদের ওই ব্রাঞ্চগুলো শেখাতে পারছে না। বলছে দ্য ফাইনাল অ্যান্ড সুপ্রিম এন্ড অফ অল আর্থলি লার্নিং ইজ ভার্চুয়াল অ্যাকশন। বলছে আমরা যা কিছুই শিখি না কেন, সে আর্ট হোক, ফিলোসফি হোক, সবার উদ্দেশ্যে হওয়া উচিত কিন্তু ভার্চুয়াস অ্যাকশন, যে আমরা সৎ হব, আমরা ভালো মানুষ হব। কিন্তু এইগুলো, এই ম্যাথমেটিক্স, সায়েন্স, এগুলো আমাদের তৈরি করতে পারে না। দেয়ারফর দ্যাট ব্রাঞ্চ অফ লার্নিং উড হ্যাভ টু বি রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট হুইচ বেস্ট সার্ভ দ্যাট পারপাস। অতএব যে লার্নিংটা আমাদেরকে ভার্চুয়াস হতে সাহায্য করছে, সেই লার্নিংটাকে বেস্ট লার্নিং বলা যেতে পারে। অতএব ইফ দিস বি দ্য টেস্ট অফ দ্য হাইয়েস্ট কাইন্ড অফ লার্নিং, অতএব ভার্চুয়াস হওয়াটাই যদি হাইয়েস্ট লার্নিং এর টেস্ট হয়ে থাকে, দেন দ্য পয়েট স্ট্যান্ড সুপ্রিম অ্যামং অল দোজ হু ডেভোট দেমসেলফ টু দ্য ভেরিয়াস ফর্মস অফ লার্নিং। যারা এই ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছে বিভিন্ন ফর্ম অফ লার্নিং এর মাধ্যমে মানুষকে ভার্চু শিক্ষা দেওয়া। কথাটা কি ঠিক না ভুল বলো? সাহিত্য কি মানুষকে ভার্চুয়াস বানাতে পারে? কি মনে হয় বলো? হ্যাঁ স্যার। এটা ডিবেট হয়ে যাক, বলো, মতামত দাও যে সাহিত্য কিভাবে মানুষকে ভালো মানুষ বানাবে। এ কি পারবে? পারে? স্যার এটা তো আর পসিবল। মানুষের স্যার বিবেকের স্যার ভালো হতে পারে, বিবেককে খারাপ হতে পারে, সে তার নিজের দিক দিয়ে। বিবেককে নাড়া দিতে পারে স্যার, কিন্তু ওই অর্থে ভার্চুয়াস বানাতে মনে হয় পারে না স্যার। আরো কেউ কিছু স্যার আমার বলো? কথা কি শুনছেন? স্যার কিন্তু আমার মনে হয় স্যার সাহিত্য তো একটা মোরাল একটা বিষয় তুলে ধরে আমাদের সামনে, পজিটিভ হইতে নেগেটিভ হইতেও কিন্তু আমাদের মোরাল যে সেক্টরগুলো এটাকে তুলে ধরে। কিন্তু স্যার এটা বিবেকের বিষয় বা তার ব্যক্তিগত বিষয়, যে সে আসলে কিভাবে নিচ্ছে, সে কি ডিলাইট হিসেবে নিচ্ছে অনলি, নাকি সে টিচ হিসেবে নিচ্ছে। কারণ অন্যান্য সেক্টরগুলো স্যার আমাদের পড়াশোনা, যেমন সায়েন্স থেকে ধরে ম্যাথমেটিক্স থেকে ধরে প্রত্যেকটারই স্যার একটা জ্ঞানগত সেক্টর বা স্যার প্র্যাকটিক্যাল একটা সেক্টর থাকে বা থিওরিটিক্যাল থাকে। কিন্তু সাহিত্যের বিষয়, ব্যাপারটা নেই, তাই তো? জি স্যার, সাহিত্য বিষয়টা স্যার টিচিং স্যার সম্পূর্ণ আমার মোরাল বিষয়টাকে স্যার তুলে ধরে বা কভার আপ করে। মানে এখানে এই দিক থেকে রাইটার বলতে চেয়েছেন যে যেহেতু মানে যেটা আমরা কিন্তু আবল তাবল রাইটিং এর কথা বলছি না, যেখানে এখানে বলা হলো, তাই না, যে আমরা যদি ধরে থাকি যে প্রত্যেকটা লার্নিং এর, এই কথাটা গুরুত্বপূর্ণ, এদিকে একটু খেয়াল করো, যে দ্য ফাইনাল অ্যান্ড সুপ্রিম এন্ড অফ অল আর্থলি লার্নিং, পৃথিবীতে আমরা যা কিছুই শিখি না কেন প্রত্যেকটার উদ্দেশ্য থাকে যে মানুষকে ভালো বানানো, সমাজে একজন যোগ্য মানুষ হিসেবে তৈরি করা। মনে করো যে ডাক্তার, তাই তো, মানুষকে চিকিৎসা দান করবে, তার কি নীতি নৈতিকতার দরকার নেই? বলো, নীতি নৈতিকতার দরকার। যে পুলিশ হবে তার কি নীতি নৈতিকতার দরকার নেই? বা যে হচ্ছে ব্যবসা করবে তার কি নীতি নৈতিকতার দরকার নেই? মানে আমরা তো আসলে এই পৃথিবীতে আমরা মানুষ যে কাজগুলো করছি, এই কাজগুলো আসলে কেন করছি, এর লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? বলো, আমরা যে কাজগুলো করছি, এই যে আমি তোমাকে পড়াচ্ছি আর তুমি পড়তেছো, তোমার বাবা এক কাজ করতেছে, তোমার মা এক কাজ করতেছে, সবাই একটা কাজ করতেছি। এই কাজের দুইটা বিষয় মোটামুটি জড়িত। একটা হচ্ছে কি
একটা হচ্ছে একজন আরেকজনের সেবা করার মাধ্যমে পৃথিবীতে যতদিন আমি আছি যাতে আমি সুষ্ঠুভাবে থাকতে পারি। আর একটা হচ্ছে ওই কাজগুলো কর্ম করার মাধ্যমে আমি কিছু টাকা ইনকাম করব, যে টাকাগুলো ইনকাম করে আমি আমার ফ্যামিলিকে চালাবো। এই দুটাই তো মোটামুটি, আর তো কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, তাই না? আমি এখন বাইরে যা, আমি ঘর থেকে আমি এমনকি আমি যদি খাটে ঘুমাই বা আমি যে কথা বলছি, এখানে অনেক কিছু আছে আমার আশেপাশে, কম্পিউটার আছে, তাই তো? তোমরা আছো, এখানে লাইট জ্বলছে, এখানে একটা টেবিল আছে আমার কাছে, টেবিল একজন বানিয়েছে, মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের গ্রামীণ ফোনের সিম আছে, টেলিটকের সিম আছে। তার মানে কি আমি এইখানে আমার এই জীবনটাকে এই পর্যায় পর্যন্ত, তাই না, তোমাদের সাথে কথা বলছি, এই পর্যায় পর্যন্ত আমি যে কাজগুলো করছি এখানে কতগুলো মানুষ জড়িত আছে বলো? অনেকগুলো মানুষ জড়িত আছে না? একজন ওয়াইফাই কানেকশন ঠিক করছে, যদি এখনই তারটা কেটে যায়, মনে করো ওয়াইফাই তারটা কোনো কারণে কেটে গেল, আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো? বলো, পারবো কিনা? তাহলে তাহলে এখন যদি ওয়াইফাই তারটা কেটে যায় বা বিদ্যুতের লাইনটা চলে যায়, এই কাজটা কে করবে আমার জন্য? আমি করব? আমার এই সার্ভিসটা কে দিবে? তাহলে নিশ্চয়ই দেখতে যারা জড়িত আছে তারা দিবে। ঠিক একইভাবে এখন মনে করো শিক্ষার ব্যাপারটার সাথে জড়িত আমি, অতএব এখানে একজনকে শেখানোর জন্য, একটা সঠিক শিক্ষা দেওয়ার জন্য যে দায়িত্বটা সেটা আমার উপর পড়েছে, তাই না? এখন আমি যখন বাইরে যাব তখন একজন রিক্সা লাগবে, যে আমি এখান থেকে মার্কেটে যাব, তাহলে রিক্সাওয়ালার দায়িত্ব পড়েছে, সে আমাকে নিয়ে যাবে, সে ওটার মাধ্যমে ইনকাম করবে, আমি এটার মাধ্যমে ইনকাম করছি, সে সেটার মাধ্যমে ইনকাম করছে, কিন্তু সবাই আমরা একটার সাথে জড়িত, যে একজন আরেকজনকে সার্ভ করতেছি। আর এই সার্ভিসটা যেন ভার্চুয়াস হয়, কারণ এই সব কিছুর মূলে আবার আমরা একটা জিনিস ভাবি যে আমরা মারা যাব, এবং প্রত্যেকটা ধর্মে বেহেশত বা দোজকের একটা ব্যাপার রাখা হয়েছে, যে এইভাবে সার্ভিস দিয়ে একজন আরেকজনের সাথে চলতে গিয়ে আমি যেন এমন কোনো কাজ না করি যে কাজটা আমাকে আমার খারাপের দিকে নিয়ে যায়, আমাকে অনৈতিক বানিয়ে ফেলে, তাই না? তাহলে অটোমেটিক দেখো যে প্রত্যেকটা লার্নিংয়ের একটা ব্যাপার রয়েছে, যে আমি যেন ভার্চুয়াস হই এবং সেভাবেই পৃথিবীতে যে 50-60 বছর বাঁচি আমি যেন সেভাবে মারা যাই, তারপরে আমি আমার বেহেশত বা দোজক বা যেটা আমরা বলি না কেন সেটার আমরা হিসাব তারপরে করব। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে কি, আর এইখানে কবির যে মতামতটা সেটা হচ্ছে যে মোরালিটির সাথে ডিল করে সাহিত্যটা সরাসরি, যেগুলো ম্যাথমেটিক্সের সাথে মোরালিটির হয়তো কোনো সরাসরি ডিল হচ্ছে না, কিন্তু তার ভিতরে একটা হিসাবপাতি আছে, কারণ হিসাবপাতি ছাড়া তো নীতি নৈতিকতা চলবে না। তুমি 10 টাকার জায়গায় আমাকে 5 টাকা দিলে তো হবে না। একইভাবে ডাক্তারিতে সে আমার সেবা করতেছে, তাই না? তারপর হচ্ছে এই প্রত্যেকটা জায়গার সাথেই আছে, কিন্তু প্রত্যেকটা লার্নিংয়ের কাজই হচ্ছে মানুষকে সঠিক এবং নৈতিক শিক্ষা দান করা। কিন্তু এই নৈতিক শিক্ষা মেনলি দুটা কাজ করে, একটা হচ্ছে দুটার মাধ্যমে পাওয়া, একটা ধর্ম শিক্ষার মাধ্যমে, আর একটা হচ্ছে সাহিত্যের মাধ্যমে, যেগুলো আমরা সরাসরি ডিল করি। এই জন্যই হয়তো বা কবি এটা বলতে চেয়েছেন যে এই দিক থেকে অন্তত, যে অন্যান্য লার্নিং থেকে সুপ্রিম হচ্ছে আমাদের এই রাইটিং। তিনি শুধু পয়েটদের বলেছেন, পয়েট বলতে তিনি কিন্তু রাইটারদেরকে মেনলি বোঝাচ্ছেন, হ্যাঁ, কারণ তিনি তো বলতে চেয়েছেন যে শুধুমাত্র ভার্স দিয়েই কিন্তু পোয়েট্রি হয় না, অতএব যারা শুধু ভার্স দিয়ে লেখে তারা কিন্তু পয়েট, যে তা কিন্তু নয়। সেখানে কি থাকতে হবে? পয়েট হতে হলে কি থাকতে হবে বলো তো? এই জায়গাগুলো একটু দাগিয়ে রাখবা। পয়েট হতে হলে কি থাকতে হবে তার ভিতরে? এই যেখানে বলা আছে না, যে কনক্রিট পিকচার্স থাকতে হবে, এবং তার ভিতরে কি থাকতে হবে বলো? ডিলাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকশন, আনন্দও থাকতে হবে, আবার নীতি শিক্ষাও থাকতে হবে। এইগুলো যদি থাকে তাহলে আমরা ট্রু ডিস্টিংটিভ সাইন আমরা পাবো এগুলো হিসাবে, বাই হুইচ আ পয়েট ইজ রিকগনাইজড, পয়েট বা রাইটার রিকগনাইজ করতে পারবো। হ্যাঁ, তাহলে এই ব্যাপারগুলোর সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। এবার তিনি পয়েটদেরকে মোরাল ফিলোসফির সাথে তুলনা করেছেন, পয়েটদেরকে হিস্ট্রিদের সাথে তুলনা করেছেন, তারপর হচ্ছে পয়েটকে আরও কয়েকটা ব্রাঞ্চের সাথে তুলনা করে তিনি দেখাতে চেয়েছেন যে আসলে তারা সবাই কি, দেখো, ডিভিনিটি অ্যাবভ দ্য আদার কাইন্ড অফ লার্নিং, ল বিলো দেম, এমনকি ল, আইনও এর নিচে। হ্যাঁ, তারপর যে শর্ট কামিংস অফ দ্য, এবার তিনি হিস্ট্রিয়ানদের যা বললেন, তুলনা করলেন, আইনের সাথে তুলনা করলেন, পরে দেখানো হচ্ছে যে মোরাল ফিলোসফারদের মধ্যে শর্ট কামিংসটা কী, তাই না? হিস্ট্রিয়ানদের মধ্যে শর্ট কামিংসটা কী, মানে দুর্বলতা কী, যে দুর্বলতাগুলো খুঁজে ওই ডিবেটিংয়ের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে আমাদের পয়েটরাই উপরে। এটা একটা ডিবেটিং, বুঝতে পারছো? পড়লে খুব মজা পাবো আর কি। কি মজা লাগতেছে তো, নাকি আমি শুধু মজা পাচ্ছি, তোমরা সবাই বিরক্ত বোধ করতেছো? বলো। না স্যার, ভালো লাগছে। আমার কিন্তু এই ক্রিটিসিজম খুব ভালো লাগছে এই কারণেই, যেখানে ওই ডিবেটিংয়ের একটা আঁচ পাওয়া যাচ্ছে, ধাঁচ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? যেখানে আমরা বিভিন্নভাবে আমার মতামতটাকে তুলে ধরাচ্ছি, সে আমি ভুল হোক আর সঠিক হোক, আমি আমারটা যে সুন্দরভাবে তুলে ধরবো, এইটা এখানে কিন্তু দেখানো হয়। এইটা আচ্ছা, তো যাই হোক, মানে আরেক ব্যাপার হলো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ, তো মানে শেষ করা খুব
চাপ হয়ে যাবে, বুঝতে পারছো, একটু সময় নিয়ে। তা তোমাদের একটু কাজ দিই যেটুকু ইজি হবে, যে মোরাল ফিলোসফার এবং হিস্ট্রিয়ানদের মধ্যে কীভাবে তিনি তুলনা করলেন, এইটার মধ্যে তোমরা এখন আমরা আছি কততে, আমরা সে পড়লাম কত পর্যন্ত, আঠেরো পর্যন্ত, তাই তো? 18 পর্যন্ত। 18 তোমরা মোটামুটি সম্ভব হলে একটু বাড়িতে যেহেতু ধীরে ধীরে পড়বা, বুঝে শুনে পড়বা, আশা করি বুঝবা যে কিভাবে কি তুলনা করা হয়েছে। কিছু কিছু যেগুলো থাকবে ওগুলো তাহলে এড়িয়ে যাবা, কিছু রেফারেন্স থাকবে, হ্যাঁ, অনেক রেফারেন্স থাকবে, যেগুলো পরিচিত রেফারেন্সের মধ্যে সেগুলোকে ধরে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এটা আসলে এটা বলে। যেমন ইলিসিস আছে, তাই না? আগামী এখনও পাবা না, তোমরা পড়তে পাবা, কোনো কোনো জায়গায় ইলিসিস ইডিপাসের কথা বলা হয়েছে। যেগুলোর রেফারেন্স তুমি বুঝবে না সেগুলো বাদ দিয়ে যাবা, বাদ দিয়ে গিয়ে মূল যে কথাগুলো সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, তা তোমরা মোটামুটি কতদূর বলবো, মিনিমাম 30 পর্যন্ত পড়ে এসো। হ্যাঁ, তা ফিলোসফার্স দেখ, কারণ কি ওখানে কম্প্যারিজন আছে, ওই ফিলোসফারদের সাথে হিস্ট্রিয়ানদের সাথে একটা কম্প্যারিজন আছে, ওই একই কথা ঘুরে ফিরে এখানে বারবার আসবে। হ্যাঁ, একই কথা যেহেতু বারবার আসবে একটু পড়ে ফেলার চেষ্টা করবা। তারপরে আমরা এই যে মোটামুটি 32 থেকে আমরা পড়বো, যেটা হচ্ছে অ্যাট্রাকশন অ্যান্ড চার্ম অফ পোয়েট্রি। এখান থেকে আবার নতুন কথা আসবে। তাছাড়া বাকি ওই যে যেখান থেকে আমরা শেষ করেছি হিস্ট্রিয়ান ফিলোসফার, ওদের সাথে জাস্ট কম্প্যারিজন চলবে। হ্যাঁ, মোটামুটি আমরা চেষ্টা করবো আগামী 2টা ক্লাসের মধ্যে শেষ করতে। হ্যাঁ, টেনে টেনে যেভাবেই হোক, ঠিক আছে? এটা একটু বড়, তারপরে যেগুলো আছে মোটামুটি কিছু আছে ছোট, এখানে খুব বড়, এটা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তাহলে কালকে আমরা কিছু টেক্সট থেকে পড়বো, যেহেতু তোমরা টেক্সটের কথা বলতেছো। হ্যাঁ, দেখো এখানে আবার ওর বলা হবে যে অনেকেই আছে যারা পোয়েট্রিকে ঠাট্টা করে, তাদেরকে তিনি আচ্ছা করে গালাইছেন। হ্যাঁ, মানে ডিবেটিংয়ের মতোই, তারা ভার্স রাইমের প্রয়োজন আছে। এরপর থেকে পরবর্তী সব একই ধরনের কথাবার্তা, আমরা দ্রুত পড়তে পারবো, এগুলো খুব একই ধরনের কথা আছে। সাম মোর সিরিয়াস অবজেকশন টু পোয়েট্রি, আরও কী কী অবজেকশন দেওয়া হয়েছে সেগুলোকে তিনি একটু যুক্তি খণ্ডন করেছেন। হ্যাঁ, অবজেকশনগুলো তুলে ধরার মাধ্যমে। দেখো এখানে অবজেকশনের কথা বলা আছে। আচ্ছা, তো তাহলে একটু পড়ে নিও। কতদূর পর্যন্ত বললাম বলো তো? 30 পর্যন্ত। 30। 30 না 31? 31 পর্যন্ত একই সেন্স আছে, যেহেতু প্রচুর পড়া, বুঝতে পারছো? পেজ নাম্বার মিল নাই। আচ্ছা, পেজ নাম্বার মিল না থাকুক, মানে প্যারাগ্রাফ তো মিল থাকবে নাকি? জি স্যার। হ্যাঁ, ওই জন্য আমি পেজ নাম্বার দিই নাই, প্যারাগ্রাফ নাম্বার দিয়েছি, প্যারাগ্রাফ নাম্বার ধরে একটু পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর কালকে তোমাদের যে স্পোকেন এরিয়াটা নিতে পারিনি, আগামীকালকে নিব, ঠিক আছে? আগামীকাল রাত 10:10 থেকে, ঠিক আছে? একটু প্রিপারেশন নিও, যাদের ওই যে ছিল কি জানো, আমরা ইন্ট্রোডাকশন করতেছিলাম। তারপরে আমরা একটা এক্সটেম্পোর স্পিচেস দেবো আগামী শুক্রবারে, ঠিক আছে? একটু কি নিজেদের ভিতর প্র্যাকটিস করতেছো তো নাকি? প্র্যাকটিস করা স্যার 3 দিন তো কাবির দিতে ছিল না, প্রিপারেশন নিলাম কখন? আচ্ছা, হ্যাঁ, কারেন্ট ছিল না, তাই না? এটা একটা সমস্যা। ওকে, তো ঠিক আছে, একটু নিজেদের ভিতরে একটু কথোপকথন করো, প্র্যাকটিস করো, কাজে দেবে আর কি। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা একটু ডিবেটিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করব, হ্যাঁ, নিজেদের ভিতরে, যে যাতে আমরা এই সেন্সটা পাই, এবং দরকার হলে আমরা এই সাহিত্য রিলেটেডই টপিক নিব, যাতে আমাদের পড়াটাও হয়ে যায়। হ্যাঁ, এখান থেকেই তোমরা যেন বিষয়গুলো একটু পড়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যেতে পারো। একবার আমরা তখন কোথায়, থার্ড ইয়ারে আমাদের কলেজে একটা হয়েছিল, এরকম ডিবেট হয়েছিল, এই বিশেষ করে আমাদের ডিবেট না, হয়েছিল, এক্সটেম্পোর স্পিচ হয়েছিল। তো আমার ভাগ্যে পড়েছিল যে পোয়েট্রি নিয়ে। তো এই পোয়েট্রির এই জায়গাগুলো আমি একটু আনার চেষ্টা করেছিলাম, পোয়েট্রির ডেফিনেশন, তারপর হচ্ছে এই যে পোয়েট্রি কিভাবে মানুষ এটাকে ছোট করছে, কিভাবে আসলে সুপিরিয়র, এই ব্যাপারগুলো একটু দেখিয়েছিলাম। ভালো লেগেছিল এটা। তো এই জায়গাটা একটু ভালো করে পড়বা, অনেক কিছু শেখার আছে, শুধু যে পোয়েট্রি কি সেটা না, কিন্তু কীভাবে ডিসকাশন করতে হচ্ছে, কীভাবে বিষয়গুলো উপস্থাপন করছে। হ্যাঁ, এই জায়গাগুলো অনেকটা কাজে লাগবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর এমনি কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি কথা না থাকে তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।